আমার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, যদিও এটা একটু স্টেরিওটাইপ কথাবার্তা মনে হবে, আহ, যখনই স্বদেশী ভাইদের সাথে ইন্টারভিউ দিবেন তখনই আপনার স্যালারি কমবে, কিন্তু যখনই বিদেশি ভাইদের সাথে ইন্টারভিউ দিবেন আপনার স্যালারি বাড়বে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে সিনিয়ররা অলরেডি দেশের বাইরে চলে যাচ্ছে যেভাবে, বা আপনারা যারা হচ্ছে অলরেডি রিমোট জব করতেছেন, সো এই পজিশন গুলো আর ফিল হবে না, আমাদের তখন ইন্ডিয়ান লোক হায়ার করে এই পজিশন ফিল করতে হবে। আমি ইন্ডিয়ান কথা হচ্ছে, দেশে ভ্যাকেশন তো আসলে সোনার চাঁদ, সরি আকাশের চাঁদ। আর ভ্যাকেশন যদি আপনার থাকেও, যদি বলে যে না 15 দিন ভ্যাকেশন আছে, চাইতে গেলে তখন তখন আবার আরেক ধরনের কথা আর কি, যে মানে এত ভ্যাকেশন নিও না একবারে কেন, নানা রকম কথাবার্তা আছে। আপনি কিন্তু ওটা বিভিন্ন ভাবে বুঝাইতে পারেন, আপনি পাশের এমপ্লয়কে অ্যাপ্রিশিয়েট করতে পারেন, মানে ওকে ডিঅ্যাপ্রিশিয়েট না করে আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। হ্যাঁ তুমি দেখছি খুব ভালো কাজ করতেছো ইদানিং, এটা কিন্তু পাশের জনকে লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ওকে বলে ফেলেন তুমি তো কম কাজ করো, তাহলে কিন্তু কারণ আপনি কিন্তু টার্গেট করে ফেলছেন। আপনার আউটপুট দিয়ে বেতন নেওয়ার ট্রেন্ডটা শুরু করা উচিত, এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত। কারণ আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন, যারা অনেক সিনিয়র, তারা অনেকেই ভুল মেসেজ। আপনি 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 সিভিতে আসলে যা লিখছেন আপনার পরীক্ষা হবে ওইটার উপরে। তো সিভিতে আমি ততটুকু লিখবো এই জবের জন্য ঠিক যতটুকু দরকার, এর বাইরে আমি যা জানি প্রয়োজন নাই লেখা। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ আসিফ নওয়াজ। তিনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানির একটি কোম্পানিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং জার্মানিতে সেটেল হয়েছেন। আজকের আড্ডায় আমরা তার কাছ থেকে জানবো জার্মানি যাওয়ার অভিজ্ঞতার ব্যাপারে, বাংলাদেশ এবং জার্মানির টেক অ্যান্ড জব কালচারের ব্যাপারে, আরও কথা বলবো বাংলাদেশের আইটি সেক্টরের ভবিষ্যৎ নিয়ে। আর সেই সাথে অবশ্যই থাকছে ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের উদ্দেশ্যে নতুনদের জন্য পরামর্শ, কিভাবে শুরু করতে হবে, কখন শুরু করতে হবে, কী শুরু করতে হবে, খুঁটিনাটি সব বিষয় নিয়েই কথা বলবো তার সাথে। তাই আমাদের সাথেই থাকুন। আর ফিচার কন্টেন্ট আপডেট পেতে আমাদের পেজ ও চ্যানেলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে এই পডকাস্টটি অন্যদের সাথেও শেয়ার করে দিন যেন তারা উপকৃত হতে পারে। পডকাস্টে আপনাকে স্বাগতম, আপনাকে দেখে ভালো লাগতেছে। তো আসিফ ভাই, আকিউস আপনার এই জার্মানিতে তো গেছেন, প্রথমে তো জার্মানিতে যে গেলেন বা এখানে যে যাওয়ার পর ওইখানে যে সেটেল হইলেন, ওইখানে যে এখন আপনার ক্যারিয়ারটা এখন ওইখানেই, এই যে যাত্রাটা এইটা কিভাবে হইলো, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, প্রথমত আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা অনেক আগেই ছিল, ক্যারিয়ার শুরুর দিকে ছিল, কিন্তু তখন তো ব্যাপারটা তো ইজি ছিল না। মাত্র মানে ইন্ডাস্ট্রিতে ঢুকছি, নলেজ গ্যাদার করার চেষ্টা করতেছি। তো এরপরে আমি মনে পড়ে সম্ভবত 2016 সালে প্রথম জালান্ডোতে অ্যাপ্লাই করি, এবং প্রথম ইন্টারভিউতে বাদ। তবে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইন্টারভিউ, একটা পাওয়া গেল, ধারণা পাওয়া গেল যে ওখানে আসলে কিভাবে কি হয়, বা কিছুটা বোঝা গেল আর কি। তো তারপরে আমি দীর্ঘ সময় আসলে কোথাও অ্যাপ্লাই করি নাই, বা এভাবে চেষ্টাও করি নাই। আমি এরপরে জার্মানিতে যখন আসার চিন্তা ভাবনা করতেছি একটু সিরিয়াসলি, আমি বেসিক্যালি কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু কানাডার ওখানে তো কিছু আছে, আইএলস করতে হয়, কিছু প্রস্তুতি নিতে হয়, পয়েন্ট ভিত্তিক আছে। তো আমার মাস্টার্স ছিল না, সেই জন্য আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না যে কানাডা আমার জন্য কতটা সহজ হবে। আর কানাডায় ডিরেক্ট জব নিয়ে যাওয়াটা খুব না, সুবিধাজনক না। ক্যাপিটালিস্ট কান্ট্রি হওয়াতে ওদের ইন্টেনশন থাকে এরকম যে আমি কাউকে হায়ার করবো 1 to 3 উইকস এর মধ্যে সে জয়েন করবে, ম্যাক্সিমাম 1 মাস। কিন্তু বাইরে থেকে ওদের হায়ার করার প্রসেসটা একটু লং, তাই ওখানে সরাসরি জব নিয়ে যাওয়ার সুযোগ অতটা নাই আর কি। যায়, অনেকেই যায়, বাংলাদেশ থেকে যাওয়াটা একটু বেশি টাফ আর কি। তো তখন ঘটনাক্রমে আমি জার্মানির কথা জানতে পারি, যেখানে জব নিয়ে যাওয়ার সুবিধাটা অনেক বেশি। ওরা এখানে ভালো সুযোগ সুবিধা দেয়। 2012 সাল থেকে তারা হচ্ছে ব্লু কার্ড নামে একটা বিশেষ রেসিডেন্স পারমিটের করছে, যেটাকে ইইউ রেসিডেন্স পারমিট বা ইউরোপিয়ান ইউনিয়ন রেসিডেন্স পারমিট বলে। ওইটাতে স্কিল্ড যারা আছে তারা সরাসরি আসতে পারে, কোনো ভাষা না শিখে, শুধু ইংরেজি জানলেই সম্ভব। তো আমি ওইটার কথা জানতে পারি, তখন আমি আবার কিছু অ্যাপ্লাই করতেছি, দেখতেছি, বোঝার চেষ্টা করতেছি। এর মধ্যে আমি একটা রেফারেন্স পাই আমার ফ্রেন্ডের কাছ থেকে। সে আমার এক্স কলিগ ছিল বাংলাদেশে, তো তার কাছ থেকে তার কোম্পানিতে একটা রেফারেন্স পাই। দেন এতদিনে আমি আর কি বাংলাদেশে বেশ কিছু কোম্পানিতে চাকরি বাকরি করছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। তো ওই ইন্টারভিউটা আমার বেশ ভালো হয় আর কি। তারপরে নেক্সট স্টেপ, পরের স্টেপ, এভাবে পুরো ইন্টারভিউ প্রসেসটা শেষ করার পরে তারা আমাকে ভিসা স্পন্সর করতে রাজি হয়। দেন আমি এখানে চলে আসি আর কি।
এই আর কি শর্ট ইন শর্ট। আচ্ছা, আপনার এই জার্মানিতে এখানে কাজ করার আগে আপনি যেটা বললেন যে এর আগে বাংলাদেশে বেশ কিছু কোম্পানিতে কাজ করেছিলেন, আপনি প্রথম মানে আপনার ক্যারিয়ার শুরু করেন কবে থেকে? এটা তো কমপ্লিকেটেড কোশ্চেন, এখন কবে থেকে ধরবো সেটা একটা ইয়ার বিষয়। ফ্রিল্যান্সিং করতাম তার মানে হচ্ছে যে 2010 সাল থেকেই। ফুল টাইম একজন জব বা এমপ্লয়ি হিসেবে কাজ করার আগেও আপনি কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ, ফুল টাইম যদি অফিস জব মানে একবারে সিরিয়াসলি অফিস জবের কথা ধরেন তাহলে আই থিংক 2015 সালের আগস্ট সেপ্টেম্বর বা এরকম সময় আমি হচ্ছে সেকাই ল্যাবে জয়েন করি, যেটা এখন মনস্টার ল্যাব, নাম পরিবর্তন করছে। মনস্টার ল্যাব, এই যে মনস্টার ল্যাবের এখন যিনি, ওনার নাম আসাদ ভাই, এখন মনে উনি সিটিও। হ্যাঁ সিটিও ওনার, মানে হ্যাঁ বাংলাদেশের উনি যখন সেকাই ল্যাব ছিল তখন আর কি উনি এটা ইতে ছিল আপনার আর্কিটেক্ট, চিফ আর্কিটেক্ট ছিল সম্ভবত। বাট হ্যাঁ উনি সিনিয়র আর্কিটেক্ট অর চিফ আর্কিটেক্ট যেটাই হোক। তো পরে হোলি আর্টিজান ইনসিডেন্টের পরে আর কি যখন মানে জাপানিজরা একটু ইনসিকিউর ফিল করতে লাগলো, তো তারা বেসিক্যালি তখন হচ্ছে তাকে সিটিও হিসেবে দায়িত্ব দেয় এবং তারা জাপানে অবস্থান করে দীর্ঘদিন। এরপর থেকে উনি আর কি সিটিও হিসেবে এখন পর্যন্ত আছেন। হি ইজ ডুইং ভেরি গুড। সিটিও হিসেবে আছেন আর কি। হ্যাঁ, আসাদ ভাই এখন বর্তমানে সিটিও হিসেবে আছেন এই যে মনস্টার ল্যাবের। আর উনি আমার রুয়েটের বড় ভাই আর কি, 2001 সালের ব্যাচের। আচ্ছা, আপনি রুয়েটে ছিলেন নাকি? আমি তো রুয়েটে ছিলাম এতদিন। মানে ব্যাপারটা হচ্ছে আপনার সাথে এতদিন ধরে কমিউনিকেশন, কিন্তু এটা হয়তো ফার্স্ট জানতেছেন আর কি। হ্যাঁ, আমি আগে কখনো নোটিস করিনি। আমার 5 বছরের সিনিয়র উনি। যাই হোক, ওই এই যে আপনার 2015 সালে শুরু করেন, এইখানে আমার একটা জিনিস, আপনি যে বললেন যে আপনি ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করার আগেও কাজ করতেন, সেটা অনলাইনে হোক বা যেভাবে হোক, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কাজ করতেন। এইটার কথা শুনে আমার কি একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের দেশে সাধারণত বেশিরভাগ স্টুডেন্টরা যেটা মনে করে যে ভার্সিটি লাইফটা আমরা যেভাবে হোক পার করে দিই, সেটা পুরা কেতাবি পড়াশোনা করে হোক অথবা পুরা গল্প গুজব করে হোক, স্কিল ডেভেলপ করবো না বা কোনো ইন্ডিভিজুয়াল কাজ করবো না, এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। এগুলো নিয়ে সিরিয়াস হওয়ার বয়সটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার যখন শুরু করবো তখন থেকে। এই জিনিসটা কত বড় ধরনের ভুল। হ্যাঁ, মানে আপনি যে শুরু করলেন আপনার ক্যারিয়ার 2015-তে, আপনি যদিও একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে শুরু করছেন, কিন্তু আপনি যে কাজগুলো করে আসছেন সেই অভিজ্ঞতার তো অবশ্যই একটা ভ্যালু ক্রিয়েট করছে না, তাই না? আপনার কোম্পানিতে যখন জব করতে গেছেন ভ্যালু ক্রিয়েট করছে মানে অসম্ভব ছিল তাছাড়া তো ওখানে জয়েন করা, কারণ আমি তো ফ্রেশ হিসেবে জয়েন করিনি, আমি মিড হিসেবে জয়েন করি। তবে এটার জন্য অনেক অভিজ্ঞতা প্রয়োজন ছিল, কারণ আমার বেস স্যালারি তখন ছিল আই থিঙ্ক আই ক্যান রিকল 48,500 ছিল আমার বেস স্যালারি, ভাতা সহ আর কি। 45,000 টাকা বেতন আর 2,500 টাকা মনে হয় ভাতা ছিল। সো এই স্যালারি আপনি 2015 সালে, হ্যাঁ এটা স্টার্টিং জব। তো হ্যাঁ, তো এই স্যালারি আপনি মানে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ না করলে তো আপনি ঠিক ওই সময় পাওয়া সম্ভব ছিল না। তখন হয়তো এন্ট্রি স্যালারি ছিল 15,000 12,000। সেটাই। তার মানে হচ্ছে যে এই যে দেখেন, এই যে আপনি যে একজন মিড ডেভেলপার হিসেবে জয়েন করছেন এবং মিড লেভেল ডেভেলপারের যে স্কেল, সেই স্কেলটাই পাচ্ছেন স্টার্টিং জব থেকে। এটার কারণ তো হচ্ছে আপনি আপনার অলরেডি কাজগুলো করে আসছেন স্টুডেন্ট লাইফে, সেটি ইন্ডিভিজুয়ালি আপনার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট বলেন বা সামথিং ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের মাধ্যমে বলেন, এই যে অভিজ্ঞতাটা, এইটা অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করছে আপনার ফার্স্ট জব পাওয়ার ক্ষেত্রে, তাই না? অবশ্যই এইটাই। তো সেটাই আমি বলি যে আমাদের মেবি আপনি যদি চান আমি একটু বলতে পারি যে দেশে মিড লেভেলে এইরকম স্যালারি পাওয়ার যাদের ইচ্ছা আছে, বা মানে তখনকার মার্কেটের হিসেবে বলতেছি, সো এখনকার মার্কেটে স্যালারি কম বেশি হইতে পারে, বাট ভালো ইয়া দেওয়ার জন্য আসলে কি কি ক্রাইটেরিয়া কাজ করতে পারে আর কি, সেটা নিয়ে আমি একটু বলতে পারি যদি চান। জি জি অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, যদিও এটা একটু স্টেরিওটাইপ কথাবার্তা মনে হবে, যখনই স্বদেশী ভাইদের সাথে ইন্টারভিউ দিবেন তখনই আপনার স্যালারি কমবে, কিন্তু যখনই বিদেশি ভাইদের সাথে ইন্টারভিউ দিবেন আপনার স্যালারি বাড়বে। এটা হচ্ছে ফার্স্ট থিং। তো স্যালারি যদি বেশি আশা করেন তাহলে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া বেটার। এবং মানে
স্বদেশি এমপ্লয়াররা সবসময় স্বদেশি ভাইদের কম দেয়। হ্যাঁ, এবং বিদেশি কোম্পানিতেও স্বদেশি ভাইরা যদি ইন্টারভিউ নেয় তাহলে তারা যদি স্যালারি নেগোসিয়েশনের ক্ষমতা তাদের হাতে থাকে তারা ইউজুয়ালি কম দেয়। স্বদেশি এমপ্লয়ার আর কি, বুঝছি। মানে স্বদেশি এমপ্লয়ার বিদেশি, ধরেন কোম্পানি বিদেশি, কিন্তু ওই কোম্পানির হয়ে হায়ারিং করতেছে কোনো স্বদেশি ভাই, ঠিক আছে? সেটা গ্রামীণ হোক আর আপনার হচ্ছে অন্য কোনো কোম্পানি হোক। নামটা হয়তো আমি বলেই ফেললাম, এটা আমি উদাহরণস্বরূপ বলছি আর কি, যে আমি আসলে একটা উদাহরণের ইয়া হিসেবে বলছি আর কি, যে যখন দেশি ভাইয়েরা যখন ইয়া নেয় তখন তারা স্যালারি মানে ইউজুয়ালি তারা স্যালারি কম অফার করে বা কমে ইয়া করতে চায়, কারণ যেহেতু তারা বাজারে চাহিদাটা তারা ভালো করে ফিল করে। তো যাদের আসলে বেশি স্যালারি বাড়ানোর দরকার তাদের চেষ্টা করা উচিত যে মাল্টিন্যাশনাল কোম্পানিতেই করে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কমিউনিকেশন, এক্সপ্লেইন করতে পারার ব্যাপার, যে আপনি যে কাজগুলো করছেন, অনেকে পোর্টফোলিও বানানো নিয়ে খুব ব্যতিব্যস্ত থাকে। পোর্টফোলিও নিয়ে আসলে খুব ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই, একটা দুইটা এক্সাম্পল প্রজেক্ট মাঝে মাঝে দেখাতে পারলেই হবে, কিন্তু মেইন জিনিস হচ্ছে ওয়াক থ্রু এবং হচ্ছে মানে স্মল চাঙ্কে ভাগ করে আসলে সেটাকে বুঝায় বলা। আমারও এই যে ইয়েটা ফিলিংসটা এইটাই, মানে আমিও যেটাই বুঝি যে নরমালি যে পোর্টফোলিও করার পিছনে না দৌড়ায়, আমি যদি কাজগুলো করি, আপনি যেরকমটা করছেন, হ্যাঁ, যে ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট যদি করতে থাকি, আমার স্কিলটা যে গেইন হচ্ছে, এই প্রজেক্টটা যে করতেছি, এটাই তো পোর্টফোলিও। হ্যাঁ, এবং অনেকে আছে দেখা যায় প্রজেক্টের অ্যামাউন্ট বাড়ানো নিয়ে অনেক ব্যতিব্যস্ত থাকে। আসলে প্রজেক্টের অ্যামাউন্ট বাড়ানো কোনো জরুরি বিষয় না, একটা ভালো প্রজেক্ট যথেষ্ট। প্রজেক্ট 10টা দেখানোর প্রয়োজন নাই, 10টা থাকলেও 10টা দেখানোর প্রয়োজন নাই, দেখাতে হবে একটা যেটার মধ্যে আসলে চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, চ্যালেঞ্জিং পার্টগুলো নোট করে একটা ইউজার স্টোরি বলা, সেটা ডিজাইনার হোক বা ডেভেলপার হোক, সবারই কিন্তু একটা ফ্লো থাকে, কে কিভাবে চিন্তা ভাবনা করতে করতে একটা কনক্লুশনে আসছে এবং ফাইনালি সেটাকে বাস্তব একটা প্রোডাক্টের রূপ দিচ্ছে। এটা করতে পারে আসল কথা। তো আমার মশলা ইন্টারভিউটা বেসিক্যালি এরকমই ছিল। আমি একটা প্রোডাক্ট দেখাইছি, একটা আমার মনে আছে আমি একটা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট দেখাইছিলাম তখন, যেটা নিয়ে আমাকে হচ্ছে তৎকালীন ওখানকার যে সিটিও ছিলেন, ওনার নাম ছিল হিরোশি মিতারাই, এখন উনি জাপানে ব্যাক চলে গেছেন। সে এখানে থেকে মানে চলে গেছে, অনেকদিন হয়েছে। তো সে অত্যন্ত জনপ্রিয় ছিল আর কি আমাদের মধ্যে। তো সে আমাকে সরাসরি আমার মানে সোর্স থেকে কোড বের করে বলছে আমাকে এটুকু বুঝায় বল। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, ওই কয়েকটা মিনিটই আসলে আমার জব হবে কি হবে না সেটা ডিসিশন ছিল আর কি। যদিও তার আগে ইন্টারভিউ ছিল, কিন্তু ওইটা আর কি অনেক কি পয়েন্ট ছিল, হয়তো আমার জব হইতো, কিন্তু মেবি আমি এই স্যালারিটা ডিমান্ড করতে পারতাম না। এই যে আপনি যে কোড আমাকে এই কোডটা বুঝায় বললো, এইভাবে যে সে আপনাকে করলো, একটা কোড বুঝাইতে বললো, এবং আপনি যে সরাসরি সেটা বুঝাইতে পারলেন, এটার থেকে বড় প্রুফ আর কি আছে, বা বড় এভিডেন্স আর কি আছে যে আপনি এই কোডটা করছেন, তাই না? এটা তো সবচেয়ে বড় এভিডেন্স। এবং সেই কোডটা নিশ্চয়ই সবচেয়ে ভাইটাল একটা কোড ছিল, বা ভাইটাল কোনো ফিচারের কোড ছিল, যেটা আর কি তাকে মানে খুবই অ্যাট্রাক্টেড করছে আর কি, অ্যামেজড করছে, বা আপনি তাকে অ্যামেজড করতে পারছেন ওই কোড অংশ দিয়ে, তাই না? কোডটা দিয়ে, কোড বাক্যটা। এবং যখন আপনি সেটা এক্সপ্লেইন করতে পারছেন, তখন সে হয়তো মেন্টালি সে হয়তো সেট করে নিছে যে হ্যাঁ, ইউ আর দ্য রাইট ফিট ফর দ্য কোম্পানি। কারণ হচ্ছে যে আমাকে যে কাজে অ্যাসাইন করার কথা ছিল, ওখানে আমার কোনো লিড থাকবে না বেসিক্যালি, তো আমাকেই কাজ করতে হবে। তো এখন তাদের তো একটু বুঝতে পারা বা ডিসিশন নিতে পারে এমন ক্ষমতা সম্পন্ন কাউকে দরকার ছিল, কিন্তু আবার সিনিয়র দরকার না, কারণ সিনিয়র নিলে তাহলে তার ওইখানে কস্ট বেড়ে যাচ্ছে। কারণ কাজটা অত কঠিন ছিল না ইনিশিয়ালি, যেখানে আমাকে ইনভলভ করার কথা ছিল একটা সিঙ্গাপুরিয়ান একটা কোম্পানির সাথে। তো মানে এই জন্য তারা হচ্ছে ওইটাকে ইম্পর্টেন্স দিছে। আরেকটা হচ্ছে যে কমিউনিকেশনের কথাটা আরেকটু এক্সটেন্ড করে বলি, বেসিক্যালি ইংরেজিতে ভালো হইতে হবে আর কি। আমার ইংরেজি খারাপ, কিন্তু আমি কথা বলতে পারি। আমার কমিউনিকেশন ভালো, কিন্তু হয়তো আমার ভালো না, মানে অন্যদিকে হয়তো ভালো না, বাট কথা হচ্ছে কমিউনিকেশনটা ভালো, মোটামুটি ভালো, হয়তো আমার ওয়ার্ড কাউন্ট কম। আমি এটা নিজের ইয়ার জন্য বলতেছি না, কিন্তু ধরেন আমি সারাদিন আড্ডা দিতে পারি, কিন্তু আমাকে যদি এখন বাংলা মানে পৃথিবীর পলিটিক্স নিয়ে যদি আপনি আমাকে ইংরেজিতে বক্তৃতা দিতে বলেন, সেক্ষেত্রে আমি একটু উইক হয়ে যাব, কারণ ওই টপিকে আমি আসলে কথা বলি না সচরাচর। ওইখানে আমাকে হচ্ছে শব্দগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু আমি যে ডোমেইনে কাজ করি, এই ডোমেইনে হয়তো মানে দীর্ঘ সময় আমি কথা বলার জন্যই। তো যারা জব করতে যাবে, এই ডোমেইন রিলেটেড যে ব্যাপারগুলো, ফ্লো গুলো এক্সপ্লেইন করার মতো যে ব্যাপারগুলো, বা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেওয়ার জন্য যে ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে কমিউনিকেশন খুবই সাউন্ড হতে হবে। তাহলে এখানে ভালো যে একটা জিনিস বললেন যে ইংলিশে ভালো হওয়ার কথা,
এবং ইংলিশে ভালো হইলেই হবে না, মানে ওই ডোমেইনটাও সেম হইতে হবে। হ্যাঁ, আসলে কিন্তু জিনিসটা কিন্তু সেম। অনেক সময় দেখা যায় যে ইংলিশে একজন পারসন সুপার ফ্লুয়েন্ট, হ্যাঁ, কিন্তু সে দেখা যাচ্ছে তাকে একটা টপিক দিয়ে সে বলতে পারতেছে না, কারণ সেই টপিকে তার কোনো হয়তো ওরকম নলেজ নাই বা এরকম। হ্যাঁ, ফর এক্সাম্পল একজন ক্রিকেটের ধারাভাষ্যকারের কথা যদি বলি, তারা দেখা যায় যে খুব ইংলিশে খুব ফ্লুয়েন্টলি কথা বলতেছে। কারণ কি? কারণ সে একজন ক্রিকেটের ধারাভাষ্য, তার ডোমেইনটা হচ্ছে সেইটা, তাই না? ডোমেইনটা ম্যাচ করাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে তাকে এখন একটা গাড়ি কারখানা যদি পরিদর্শনে নিয়ে যাওয়া যায়, সে হয়তো ওখানকার টেকনিক্যাল ডিটেইলস গুলো তার জন্য একটু কঠিনতর হবে। তো সব জায়গায় ভালো হওয়ার প্রয়োজন নেই, আমি এটা বুঝতে চাইছি যে এই ডোমেইনে এই রিলেটেড ব্যাপারগুলো ভালোভাবে জানা থাকা উচিত আর কি। হ্যাঁ, সেটাই আর কি। এই জন্যই দেখা যায় আপনি যখন ইংলিশে ধরেন আপনি যখন একটা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আপনি হ্যাঁ ওকে, আপনি খুব কনফিডেন্ট যে আপনি ইংলিশে খুব ভালো জানেন, বাট এটা আপনাকে আসলে এনশিওর করে না যে আপনি ফ্রিল্যান্সিং এর সময় যে কমিউনিকেট করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, ওইটা যে আসলে ইংলিশে ভালোভাবে করতে পারবেন, এটা কিন্তু তারপরে এনশিওর হবে না। আমি যে একটা পারসন জেনারেলি ইংলিশে ভালো, সে একদম ইন্টার মেট্রিকে ইংলিশে A+ পেয়ে আসছে এবং সে খুব টকেটিভ এবং খুবই ফ্লুয়েন্ট, কিন্তু সে এখনো ফ্রিল্যান্সিং শুরু করে নাই, হ্যাঁ, বা ক্লায়েন্টের সাথে বা প্রজেক্ট বেস কাজ করে নাই, এই কারণে কমিউনিকেশনও ইংলিশে করা হয়েছে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় নাই। তো সুতরাং আপনি যে ইংলিশে ভালো, এইটার মাধ্যমে এইটা এনশিওর হয় না যে আপনি এখন একটা প্রজেক্ট যদি কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে করেন, তাহলে তার সাথে মানে খুব ফ্লুয়েন্টলি বা স্মুথলি কমিউনিকেট করতে পারবেন, এটা আসলে এনশিওর হয় না এইভাবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ সেটাই আর কি। ওখানে হয়তো হ্যাঁ, সেটাই। এই জন্য আপনি যদি ইংলিশ ফ্লুয়েন্টও হন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই কমিউনিকেশনটা কিভাবে করতেছেন, ইংলিশে কমিউনিকেট করতেছেন কিনা, প্রজেক্টের ক্লায়েন্টের সাথে আগে করছেন কিনা, এটারও আসলে আলাদা, এটাও কিন্তু একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স, আলাদা অভিজ্ঞতার ব্যাপার। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, এগুলো হচ্ছে যখন ফ্রিল্যান্সিং করি তখনই আসলে এই জিনিসগুলো অনেক শেখা হয়েছে আর কি। তারপর ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টের সাথে পরিচয়, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, তারপরে হচ্ছে ধরেন ইউরোপের দিকেও আই মিন ওটাকে ল্যাটিন অ্যাকসেন্ট বলে অর সামথিং, ওদের ইংলিশ গুলো অনেক ডিফারেন্ট। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট তো আরো বুঝতে অনেক সমস্যা হয়। তো ভাই আমি বুঝি না অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আমি এখনো বুঝি না, ঠিক আছে? মানে ওইখানে আপনার আমি যখন ওই ক্রিকেট খেলা দেখতাম যখন, হ্যাঁ, ওই রিকি পন্টিং বা গিল ক্রিস্ট, ওদের অ্যাকসেন্ট মানে হাজারবার ওদের কথা শুনি কিন্তু বুঝতে পারি না, এরকম অবস্থা। আমার প্রোডাক্ট ওনার ছিল টেলিনর হেলথে, একজন অস্ট্রেলিয়ান, ওর কথা আসলে বুঝতে আমার সাথে এক কলিগ ছিল জুনিয়র, সে হচ্ছে মোবাইলে রেকর্ড করে নিয়ে যেত বাসায় যাওয়ার সময়। আচ্ছা, ও আপনি আরেকটা কথা বলছিলেন, আমি আবার সেই ব্যাক ইয়েতে ফিরতেছি, যে পোর্টফোলিও বাড়ানোর ব্যাপারে, বা যারা কাজ করে বা ভার্সিটি থেকে যারা বের হয় বা জবে জয়েন করে, তারা পোর্টফোলিওটাকে রিচ করার দিকে তাদের থাকে বেশি, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা থাকে বেশি। এখানে একটা জিনিস আমি দেখছি, যে সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি আসলে আমার সিভিতে যা কিছু দেখাতে পারবো, যত বেশি দেখাতে পারবো ততই আমি ভারী হব, ততই আমাকে নেয়ার পসিবিলিটিটা বাড়বে। which is completely wrong, মানে আমার কাছে মনে হয় always, হ্যাঁ, এখন তো অনেকে বলে দেয় সিভি যেন 2 পেজের বেশি না হয়। না, ঠিক আছে, 2 পেজের মধ্যে থাকলো, আমি বললাম, আমি ধরি যে 2 পেজের মধ্যে থাকলো, কিন্তু আমি 2 পেজের মধ্যে লিখলাম আমি পিএইচপি জানি, গো জানি, আপনার জাভাস্ক্রিপ্ট জানি, ওয়ার্ডপ্রেস জানি, লারাভেল জানি, পাইথন জানি আমি, এবং প্রজেক্টগুলো দেখলো আমি এই প্রজেক্টগুলো করছি। এটা করলে হ্যাঁ, স্ক্রিনিং এর সময় তাকে দেখে অ্যামেজড হবে, যে বলবে যে ওয়াও, এই ছেলেটা তো সুপার ট্যালেন্ট, ঠিক আছে? বাট এটার মাধ্যমে এটা ইনশিওর হবে না যে ওকে তোমাকে আমি নিয়ে নিলাম, জবে নিয়ে নিলাম, এটা ইনশিওর হবে না। বরং এটার মাধ্যমে আপনি আরো বেশি কি বলবো, রিস্কের মধ্যে পড়ে গেছেন। কারণ নর্মালি সিভিতে বেশি কন্টেন্ট দেওয়ার মানে হচ্ছে এমপ্লয়ার আপনাকে সেই কন্টেন্টগুলোর উপরে প্রশ্ন করবে। এক্স্যাক্টলি। আপনি সিভিতে আসলে যা লিখছেন আপনার পরীক্ষা হবে ওইটার উপরে। তো সিভিতে আমি ততটুকু লিখবো এই জবের জন্য ঠিক যতটুকু দরকার, এর বাইরে আমি যা জানি প্রয়োজন নাই লেখা। হ্যাঁ, আমি সেটাই,
যে আমি এখন ভাবলাম যে আমি একটা জবে অ্যাপ্লাই করার জন্য করতেছি, সিভি বানাচ্ছি, সেই জবটা পিএইচপি বেসড। ওকে, আমি পিএইচপিও লিখলাম, কিন্তু আমি তো আসলে পাইথনও জানি। আমার পাইথন লেভেল মানে পাইথনটা দেখলে, গো দেখলে সে ভাবছে আমি যে সুপার হিউম্যান, আমি বোধহয় খুবই অনেক কিছু জানি, খুবই ক্যালিবারওয়ালা। ওকে, লিখে দিলাম। এমপ্লয়ারের সামনে যখন যাব ইন্টারভিউ দিতে, এমপ্লয়ার যখন আমাকে পাইথন নিয়ে প্রশ্ন করবে, না ধরেন, এবং আসলে আমি হয়তো পাইথন নিয়ে জানতাম, ভালোভাবেই জানতাম, আমার প্রাইমারি কিন্তু ডোমেইন আমি না। প্রিপারেশন নেওয়ার সময় তো আমি পিএইচপির উপরেই প্রিপারেশন নেব, কারণ আমি জানি যে আমি পিএইচপির জবের জন্য অ্যাপ্লাই করতেছি। কিন্তু এমপ্লয়ার তখন ভাবতেছে যে একে হায়ার করে দেখি পাইথনের কিছু কাজ করানো যায় কিনা, যখন দেখবে কোনো পারে না তখন ট্রাস্ট নষ্ট হয়ে যায়। অথবা পারি কিন্তু যেহেতু জবটা পিএইচপি, আমি তো প্রিপারেশন নেব পিএইচপির। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তো প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। আমি তো আর পাইথন এগুলো রিকল করবো না, বা এগুলা নিয়ে করবো না, প্রিপারেশন নিব না, প্রিপারেশন নিব পিএইচপি। পাইথনের প্রিপারেশনটা তো আমার থাকবে না। আর অন্যদিকে এমপ্লয়ার ভাবতেছে উল্টাটা, যেহেতু এই পাইথন জানি, এখানে লেখা আছে, পাইথন নিয়েও কিছু প্রশ্ন করি, খোঁচাখুচি করি, ঠিক আছে, সোজা বাংলায়, আমি পড়ে যাবো বিপদে। সুতরাং ভালো ভালো জায়গাতে একটা প্রশ্নের অ্যান্সার দিতে না পারা কিন্তু আসলে জব হারানোর কারণ, বিশেষ করে জার্মানিতে। আমি যে কোম্পানিতে একটা প্রশ্নের অ্যান্সার ভালোভাবে হয় নাই, ভালোভাবে না হলে আমার সিনিয়র পোস্ট মিস, আর যদি অ্যান্সার দিতে না পারি তাহলে জব মিস। আমি জানি না কেন ওরা এত সিরিয়াসলি ভাবে, কারণ এটা র্যান্ডম না, যে আমারও তো অনেক কিছু অজানা আছে, তো এখন ওইটা যদি আসে পরীক্ষায়, আমি তো ভুল হইতেই পারে, একটা কোশ্চেনের জন্য জবই মিস বা হইছে আমার সাথে এরকম। এটা তো একটা প্রশ্নের সাগর, সেটাই। আবার যেখানে সবগুলো প্রশ্নই আমি করতে পারছি, তারা তো মনে করছে তারা সুপার হিউম্যান পেয়ে গেছে, কিন্তু আমি তো ভিতরে ভাবতেছি না তোমরা যতটা ভাবছো অতটা না। তার মানে কি আপনি তাহলে বলতেছেন যে ইন্টারভিউটা আসলে লাকের উপর অনেকটা ডিপেন্ড করে, আপনি যতই ভালো হন। হ্যাঁ, অনেক। এবং প্রথম কয়েকটা ইন্টারভিউ সবসময় খারাপ হয়, এটা আর কি কমন। প্রথম কয়েকটা খারাপ যায়, মার্কেটের হালচাল বুঝতে প্রথম কয়েকটা খারাপ যায়, কয়েকটা দিয়ে ফেললে তখন আবার হচ্ছে মানে এটা বন্ধ থাকা গাড়ির মতো আর কি। আপনি গাড়িটা ধোয়া মোছক করে রেডি টেডি করে জং টং করে স্টার্ট দিলেন, প্রথম দিকে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ইটস নট ওয়ার্কিং, দেন কিছুক্ষণ করার পরে আর কি হয়তো পারফরমেন্সে ফিরলো, এরপরে আপনি হয়তো উইন হতে শুরু করবেন। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে এক্সপেক্টেড কোম্পানি যেখানে আপনি জবে রিয়েলি ঢুকতে চান, ওদের ওখানে আগে ইন্টারভিউ দেওয়া উচিত না, ওদের ইন্টারভিউটা পরে দেওয়া উচিত। বলা উচিত যে এই মাসে আমি ব্যস্ত, পরের মাসে আমি দিব, এই মাসে আপনি করবেন আর অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, কারণ এটা সিনিয়র ভাই যারা আছে, আমি ওনার নাম কি, ঝঙ্কার মাহবুব নাকি যেন নাম, দুইজন আছে, নাম মনে করতে পারছি না, সম্ভবত ঝঙ্কার মাহবুব ভাই এটা বলছে যে 1 মাস প্রিপারেশন নেওয়ার জন্য রাখা উচিত। কারণ জবের প্রিপারেশনের জন্য অনেক কিছু স্টাডি করতে হয়, যেগুলো আমরা প্রতিদিন কিন্তু করি না। না, আসলে এই কথাটা কিন্তু ঠিক, কারণ দেখা যায় কি আমরা যে যখনই একটা কাজ করার জন্য বা একটা অ্যাচিভমেন্ট ফুলফিল করার জন্য লক্ষ্য সেট করি, একটা লক্ষ্য সেট করি, গোল সেট করি যে আমাকে এখানে জয়েন করতেই হবে বা আমাকে এখানে ভর্তি হইতেই হবে, মানে লাইফের যে কোনো কিছু, ওই জিনিসটাকে যখন আমি ড্রিম হিসেবে ধরে নিই, তখন ওইখানে আসলেই যখন যাই বা ওই জিনিসটা যখন ফেস করি, তখনই দেখা যায় যে আমরা টেনশনে পড়ে যাই, এরকমটা কিন্তু হয়। অবশ্যই, হ্যাঁ, টেনশন তো সেটাও একটা ব্যাপার, হ্যাঁ, যে আমাদের ভীতি কাটানোর জন্য একটু ওয়ার্ম আপ করলে ভালো হয়। মানে আপনি সত্যিকারের ব্যাডমিন্টন খেলা শুরু করার আগে বা সত্যিকারের রেস দেওয়ার আগে আপনি হয়তো একটু যদি করেন, ওয়ার্ম আপ করে নেন, তখন কনফিডেন্সটা কিন্তু বাড়ে। সেটাই। এই ঠিক তেমনি জবের ক্ষেত্রে আর কি, যে আমার একটা ড্রিম জব হচ্ছে হয়তো মাইক্রোসফটের জব করা। এখন আমি যদি প্রথমে মাইক্রোসফটে যাইতে হলে আমার একটা টেনশন কাজ করবে, টেনশনে আরো আমার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। সুতরাং মাইক্রোসফটে যাওয়ার আগে অন্যান্য জব ইন্টারভিউ অ্যাটেন্ড করা উচিত, যাতে আমার টেনশনটা কাটে। এরপরে গিয়ে মাইক্রোসফটে যদি ইন্টারভিউ দিতে যাই, অ্যাটেন্ড করতে চাই, হোক বা না হোক সেটা পরের কথা, বাট টেনশনটা থাকবে না। হ্যাঁ, জিনিসটা কি এরকম। তো আসিফ ভাই, এই এখন যে জার্মানির যে কোম্পানিতে আছেন, এই এরকম জার্মানির এখানে জয়েন করার আগে এরকম কয়টা ইন্টারভিউ প্রসেস আপনি পার করে আসছেন, মানে এই কোম্পানির কয়টা ধাপে ইন্টারভিউ হয়েছে আর কি? এটা আসলে আচ্ছা, এই কোম্পানিতে আমি কয়টা দিছি আসলে রিকল করা এখন কঠিন হয়ে গেছে। এই কোম্পানিতে আমি আছি 4 বছরের বেশি, তো
আমার মনে হয় এখানে দুইটা অন সাইট ছিল, আচ্ছা একটা রিমোট, আর হচ্ছে তখন আমি বার্লিনে থাকতাম। সো অন সাইটে আমি সম্ভবত, না না, অন সাইটে আমি একবার গেছি। সো টোটাল হচ্ছে 3টা স্টেপ। আমি হচ্ছে আচ্ছা, তার মানে আপনি জার্মানিতে থাকা অবস্থায় জবটার জন্য অ্যাপ্লাই করছেন এরকম নাকি? হ্যাঁ, তখন আমি বার্লিনেই ছিলাম। আমি প্রথমে আচ্ছা, হচ্ছে ওদের বাংলাদেশে সাথে থাকা অবস্থায় বাংলাদেশে থাকা অবস্থায় অ্যাপ্লাই করছেন জার্মানির কোনো জবের জন্য এরকম কি হয়েছে? ওইটা ডার্মস্টাডে ছিল, ওখানে 1 বছর 2-3 মাস কাজ করছি। ওইটা টোটালি রিমোট ছিল আর কি। রেয়ার কেসে আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইটা টোটালি রিমোট ছিল। ওখানে কয়টা, ওই কোম্পানিটা আসলে একটা স্টার্টআপ ছিল, খুব ছোট একটা স্টার্টআপ। এখন অবশ্য অনেক বড়, এখন ওরা টপ জার্মানির 100 স্টার্টআপের একটা, এবং তারা এখন ওই সময় মনে হয় টোটাল এমপ্লয়ি ছিল, তখন ওরা একটু হায়ারিং করছিল। সো আমাকে সহ মনে হয় 16-17 জন। ওই সময় ওরা কিছু বিদেশি হায়ার করছিল আর কি, মানে যারা জার্মান সিটিজেন না আর কি, এমন কিছু হায়ার করছিল। সো 3 জন 4 জন 4 মানে 12 জন ছিল আমাদের, একটা সেশন নিয়ে মনে হয় 16 জন হইলো আর কি। তো ইন্টারভিউ গুলো এত ফর্মাল ছিল না। একটা ইমেইল একটা প্রজেক্ট দিয়েছিল, প্রজেক্ট করে জমা দেওয়ার পরে একটা ইন্টারভিউ, তারপরে আরেকটা ইন্টারভিউ হচ্ছে ওদের, উনি কি সিইও না, সিএক্সও আর কি। আমি মনে করতে পারছি না, মেবি সে হেড প্রজেক্ট ম্যানেজার ছিল, সিএক্সও ছিল। তাহলে আপনি কি তাহলে যে জার্মানিতে আসছেন কি ওই আপনার আগের যে রিমোট এমপ্লয়ি হিসেবে যেখানে জব করছেন ওদের মাধ্যমে? না, রিমোট এমপ্লয়ি হিসেবে জব করিনি, রিমোট ইন্টারভিউ দিছি। ও, রিমোট ইন্টারভিউ দিছেন ওখানে, এবং তারাই আপনাকে অনেক ফর্মাল ইন্টারভিউ নেয়, তখন এত ফর্মাল ছিল না আর কি। আচ্ছা আচ্ছা, তারাই কি আপনাকে জব ভিসা দিয়ে জার্মানিতে নিয়ে গেছে এরকম কিছু কি? জার্মানিতে আসলে ভিসা নিয়ে আসাটা, মানে ভিসা স্পন্সর বলতে আমরা যেটা বুঝি ওই রকম কমপ্লিকেটেড না আর কি। এখানে ব্যুরোক্রেসি নাই, যেটা মানে মানে এই প্রসেসটার জন্য লং ব্যুরোক্রেসি নাই। ওদের একটা মিনিমাম স্যালারি লিমিট আছে, ওই স্যালারি লিমিটের অধিক হইলে ওইটা প্রি অ্যাপ্রুভড বলা হয় আর কি। কনসিডার ইট অ্যাপ্রুভড, হ্যাঁ, প্রি অ্যাপ্রুভড ওদের এটা বলা আছে যে এই, আর ওই স্যালারিটা লাইক কোয়াইট কমন আর কি, যে কোনো মিড লেভেল মানে ইঞ্জিনিয়ারদের জন্য ওইটা কমন একটা স্যালারি। তো ওইটার কন্ট্রাক্ট সাইন করে এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমবাসিতে গেলেই হয়। তবে ওইটার নিচে যদি হয় সেক্ষেত্রে যাওয়ার সুযোগ আছে। তবে এখানে আগেন্টুর ফর আরবাইট নামে একটা অথরিটি আছে, যেটাকে আপনি কম্পেয়ার করতে পারেন যে এমপ্লয়মেন্ট অথরিটি অর সামথিং, মানে যাদের জব নাই তারা ওখানে যায়, সরকারের ওই অথরিটি আর কি সবাইকে জব জোগাড় করে দেয় আর কি, বা ট্রেন করে, দরকার হলে ট্রেন করে, জব জোগাড় করে দেয়। তো আপনার যদি এখানে একটা কোম্পানি থাকে, আপনি হচ্ছে ওদেরকে যা বলবেন যে আমার 5 জন লোক লাগবে এই কাজ করার জন্য, ওরা ওদের কিউ থেকে 5 জন লোককে পাঠায় দেয় আর কি। তো ওদের একটা অ্যাপ্রুভাল লাগে, যদি স্যালারিটা ওই স্কেলের উপরে না হয়। আচ্ছা, তবে সেটারও একটা মিনিমাম স্কেল আছে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে মিনিমাম একটা রেঞ্জ পার করতেই হবে আর কি। হ্যাঁ, এখন ওইটার আপডেট ওদের ওয়েবসাইটে সবসময় থাকে। এই মুহূর্তে প্রি অ্যাপ্রুভড জব রেঞ্জ কত, 57,000 ইউরো পার ইয়ার সম্ভবত। আর প্রি অ্যাপ্রুভ ছাড়া যেটা আর কি, মানে অ্যাপ্রুভাল নিতে হয় যেটা, ওইটা মনে হয় 1,500 ইউরো কম হবে, এরকম রাউন্ড অ্যাবাউট আর কি। ওদের ওয়েবসাইটে ওটা আপডেট দেখা যায় আর কি, কারণ প্রতি বছর এটা পরিবর্তন হয়। তো জব ভিসা নেওয়ার আসলে কোনো কমপ্লেক্সিটি নেই। এমবাসিতে যোগাযোগ করলে ওরা অ্যাপয়েন্টমেন্ট দেয়, অ্যাপয়েন্টমেন্ট ফেস করলেই ভিসা হয় আর কি। খুব ফাস্টই হয় বলা যায়, উইদিন আ মান্থ। জার্মানিতে জব পাওয়ার জন্য বা জব করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে কি কি ভ্যালু অ্যাড করে আপনার স্কিল সেটের মধ্যে, বা কি কি সুবিধা আপনি পাবেন যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা জানেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো জানা থাকলে ভালো, কিন্তু যে পরিমাণ জানা দরকার সেই পরিমাণ জানতে যে সময় দিতে হবে, এটার উপর কি স্যালারি ভ্যারি করে না? না, এইখানে কোনো স্যালারি সমস্যা নেই। এখানে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবকিছু ইংলিশ। অন্যান্য জবে ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা বাধ্যবাধকতা সবই আছে। এখানে ল্যাঙ্গুয়েজ জানতে গেলে আপনি যে সময় ব্যয় করবেন ওইটা দিয়ে আসলে কোনো লাভ নেই।
তারপরে আপনি এখনো জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন না নাকি? আমি কিছু জানি না, দোকানে গেলে কিছু কেনাকাটা করতে পারি এই আর কি, নিজের নাম বলতে পারি। আর আচ্ছা, তো জার্মানিও আপনি জব করছেন, বাংলাদেশেও আপনি জব করছেন। বাংলাদেশের কোম্পানি কালচার, হ্যাঁ, বা এটা তো আমরা সবাই জানি। জার্মানির মানে জার্মানির যে কোম্পানি কালচার বা জব কালচার, এখানের কোন কোন পয়েন্টগুলো আপনার কাছে ভালো লাগে, যেটা আর কি বাংলাদেশের কোম্পানিতে হইলে ভালো হইতো, বা যেটা বাংলাদেশের কোম্পানিতে না? এবারে তো মানুষজন বলবে আমি দেশের বাইরে এসে দেশের দুর্নাম করতেছি। নো প্রবলেম, এটা টেক পাবলিক দেখবে। আচ্ছা, না আমার মনে হয় সবাই এটার সাথে এগ্রি হবে, এটা বলবে না, কারণ দেশের যারা চাকরি করে তারা মোরলেস সবাই নির্যাতিত। প্রথম কথা হচ্ছে দেশে ভ্যাকেশন তো আসলে সোনার চাঁদ, সরি আকাশের চাঁদ। আর ভ্যাকেশন যদি আপনার থাকেও, যদি বলে যে না 15 দিন ভ্যাকেশন আছে, চাইতে গেলে তখন আবার আরেক ধরনের কথা আর কি, যে মানে এত ভ্যাকেশন নিও না একবারে কেন, নানা রকম কথাবার্তা আছে। তো এখানে মিনিমাম 24 ডেজ ভ্যাকেশন, সরি 20 ডেজ ভ্যাকেশন মিনিমাম, 24 25 হচ্ছে কমন ভ্যাকেশন অফার করে কোম্পানিগুলো, মানে যে কোনো কোম্পানি। আমি পাই 30 দিন, এটা সুইডিশ কালচারের অংশ আর কি, তো এই জন্য সুইডিশ সুবিধা পাচ্ছি একটু। বাট আইটি কোম্পানিতে ইউজুয়ালি 25 থেকে 27 দিন এখানে কমন আর কি। সিক লিভ আপ টু 6 মান্থস কোম্পানি হচ্ছে টোটাল ইয়ে দিবে, সরি 6 উইকস ইন এ ইয়ার কোম্পানি হচ্ছে পে করবে এটা। আর হচ্ছে আপনার আরো আর মানে এটা জাস্ট লিভের কথা বলতেছি। তো দেশে লিভ পাওয়া নিয়ে যে জটিলতা আছে, এখানে এই জটিলতা নাই। এখানে লিভ পাওয়াটা, লিভ অ্যাপ্রুভ হওয়াটা আসলে জানায় দেওয়ার মতো বিষয় আর কি। এখানে না করার পসিবল না করে না আর কি কেউ, আনলেস সুপার আর্জেন্ট। অ্যাটলিস্ট আমাকে কেউ কখনো না করে নাই আজ পর্যন্ত। এইখানে গেলে আপনার সাথে আমার একটা ম্যাচিং পয়েন্ট, সেটা হচ্ছে ছুটি আর কি। মানে আমার আপনার সাথে আমার ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, মিলটা হচ্ছে গিয়ে আমরা দুইজনই কিন্তু ওভারসিজ জব করি। এটা কি ওভারসিজ বলবো না এটাকে? বাইরের বাইরের আপনি ওভারসিজ জব করেন বলতে পারেন, কিন্তু আমি তো আসলে থাকি এখানে। মানে আপনি এবং আমরা দুজনেই কিন্তু বাংলাদেশের বাইরে জব করি, কিন্তু বাইরের কোম্পানিতে জব করি। হ্যাঁ, সেই সেন্সে বাংলাদেশের বাইরে জব করি, বাট আমি জব করি মেন্টালি, ফিজিক্যালি আমি বাংলাদেশে। ঠিক আছে, বাট মনটা তো চলে আসে ওখানে, ফিজিক্যালি আপনি জার্মানিতে। ঠিক আছে, আমার ক্ষেত্রে যেটা, যে আমার 21 ডেজ হচ্ছে কি আপনার ফর্মাল লিভ, পেইড লিভ যেটাকে বলে, আর সিক লিভ হচ্ছে কি এটার কোনো সীমা পরিসীমা নাই, কারণ সিক কে কখন হয় এটা তো ই না। আর হ্যাঁ, আর ছুটি যখন দরকার তখন নিব, এবং আমি চাইলে পুরো ছুটিটা একবারে একসাথে নিতে পারি। হ্যাঁ, যেটা বাংলাদেশে একেবারে চিন্তা করাই সম্ভব না। এবং এইটারই সুবিধা নিয়ে, মানে এইটার জন্যই আমি করছি কি, গত 3 বছর ছুটিগুলো জমায় রাখতাম, জমায় রেখে পুরো ডিসেম্বর মাসটা আর কি ছুটি নিয়ে নিতাম। হ্যাঁ, যে মানে বছর শেষে একবারে নিতেন? হ্যাঁ, এটা তো যে হ্যাঁ ওকে ডিসেম্বর মাস পুরোটা আমি ঘুরে ফিরে বেড়াবো এই সেই, কিন্তু আসলে আলটিমেটলি হয়ে ওঠে না, কারণ ডিসেম্বর মাসে এত শীতের কারণে বাসা থেকে বের হওয়াই সম্ভব হয় না। আপনি ঢাকায় থাকেন না? থাকি ঢাকায়। ঢাকা থেকে ভাবি যে এখন ভাই পুরা আরাবিয়ান কান্ট্রির মতো অবস্থা হয়ে গেছে, বুঝছেন? এই যে আজকে গরম পড়তেছে, গরমে হিউমিডিটি অনেক কম, আরাবিয়ান কান্ট্রিগুলোর মতো ঘামাচ্ছে না, বা ঘামাইলেও কম ঘামাচ্ছে, রাতে আবার ঠান্ডা পড়তেছে। মানে এখন টেম্পারেচার পড়তেছে ঢাকায়। আপনি যেটা বললেন ঢাকায় শীত আছে কিনা, 5-6 বছর আগে শীত ছিল না, বাট এখন ডিসেম্বর মাস আপনি দাঁড়াতে পারবেন না। গাছপালা নাই তো, গাছপালা থাকলেও কিন্তু সমস্যা হইতো, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বুঝছেন? কারণ আমি যদি জানি তো গাছপালার একটা গ্লোবাল, এই যে বললেন যে হিউমিডিটি নাই, এটা গাছ থাকলে গাছ কিন্তু হিউমিডিটি বাড়াইতো। সমস্যা হইতো, হিউমিডিটি বাড়লে আবার সমস্যা, সেটা হচ্ছে গরমকালে হিউমিডিটি বাড়লে ঘাম শুকায় না, ব্যবসা ভাব খুবই বাজে অবস্থা। তবে হিউমিডিটি একবারে কম থাকা আবার আপনার অনেক বাজে ফিল হবে আর কি। আপনি তখন হচ্ছে
গরমের দিনে গায়ে মোটা ড্রেস পরতে হবে যাতে হচ্ছে আপনার চামড়া পুড়ে না যায়, তাহলে আপনার চামড়া ফসকা পড়ে যাবে। এই সমস্যা আমি এখানে ফেস করি কিছুটা, ওই জন্য জানি আর কি। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে এখন কিন্তু ইউকে তো হচ্ছে গিয়া ঠান্ডা প্রধান দেশ, এবং এখন সেইটাও আস্তে আস্তে নাকি গরমের মানে গ্রীষ্মকালে নাকি আমাদের মতো টেম্পারেচার প্রায় হয়ে যাচ্ছে, এবং ইউকে ওখানে ভালো গরম পড়ে। ইউকে আসলে ওইভাবে ঠান্ডা প্রধান বলাটা মনে হয় একটু কঠিন। রিসেন্ট টাইমে এই তো না ইন জেনারেল, কারণ ইউকে দ্বীপ রাষ্ট্র তো ইউকে মানে সমুদ্রের পাশে থাকলে ওইদিকে একটু বেশ ইয়া পড়ে, গরম আর কি। তো যেটা বলতেছিলাম যে আপনারা আমার কোম্পানি দুইটাই দেশের বাইরের কোম্পানি, কিন্তু আপনারটা অবশ্য সফটওয়্যার কোম্পানি, আমারটা ই কমার্স কোম্পানি। না আমারটা সফটওয়্যার কোম্পানি না, এটা রিয়েল এস্টেট কোম্পানি। রিয়েল এস্টেট কোম্পানি, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা দুইজনই হচ্ছে গিয়ে কোর সফটওয়্যার ডিসিপ্লিনড কোম্পানি থেকে বাইরে। হ্যাঁ এটা বলা যায়, এই জন্য শান্তিতে আছি আর। হ্যাঁ এই জন্য শান্তিতে আছি। সফটওয়্যার কোম্পানি হইলে আবার ই কমার্স কিন্তু অনেকটাই সফটওয়্যার কোম্পানি, মানে ই কমার্স সফটওয়্যার কোম্পানি, কিন্তু আপনাদের প্রোডাক্ট, আমাদের সফটওয়্যার, আমাদের প্রোডাক্ট বানানোর একটা চেষ্টা চলতেছে, বাট এখনো প্রোডাক্ট হয় নাই। এটা যখন প্রোডাক্টে রূপান্তরিত হবে, আমরা যে SaaS সার্ভিস কোনোদিন দেই, তাহলে তখন একটা রিয়েল চ্যালেঞ্জ আসবে আর কি। বাংলাদেশের কোম্পানিগুলো আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে 2 দিনের বেশি যে ছুটি একসাথে নিতে পারবো না, এরকম একটা, ভাই আমি একটু বেড়াইতে যাব বা একটু ট্রাভেল করতে যাব, আমি 2 দিনের ছুটি নিয়ে আমার কি হবে? বাসায় পড়ে থাকা তো কোনো ছাড়া তো কোনো সম্ভব নাই। হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে মানে কোম্পানি, মানে দুইটা দেশের কালচারে। হ্যাঁ সেটা তো আছেই। এটার মেইন কারণ হচ্ছে যে আমাদের এখানে ব্যাকআপ হ্যান্ড থাকে না, এবং কেউ প্রসেস ফলো করে না। প্রপার প্রসেসে কেউ থাকে না। প্রপার প্রসেসে না থাকলে যেটা হয়, ডিজাস্টার মোমেন্টে বা কোনো একটা সমস্যার সময়ে আমাদের কোনো ব্যাকআপ হ্যান্ড থাকে না, এবং কিভাবে ওটা কমপ্লিট করা হবে তার কোনো ইয়া নাই। তো এটা একটা কারণ, কোম্পানিগুলোর হয়তো বাজেট কম, অন্যান্য বিষয় সবকিছু মাথায় রেখে বলা যায়। আমি তো মনে করি এটার সাথে ল্যাক অফ স্কিল, মানে ল্যাক অফ ম্যানেজমেন্ট স্কিল, এটাকেও আমি দায়ী করি। হ্যালো, হ্যাঁ। আর আমি যদি আরো স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলি, সেটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলটা, মানে এই জিনিসটা খুবই খুবই অভাব। আই মিন তো অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা, আমাদের মধ্যে উপনিবেশিক একটা প্রভাব রয়ে গেছে। আমরা আসলে জোর করে, আমরা কর্মী হিসেবে ভালো হইতে পারি, ওকে, আমি এটাতে ডিসএগ্রি করব না, আমরা কর্মী হিসেবে ভালো হইতে পারি, স্কিল হয়তো হইতেই পারি, স্কিল না হইলে কি আর বাইরে জব করতে যায় ভাই? কর্মী হিসেবেও আমাদের অনেক সমস্যা আছে, প্রফেশনালিজমের অভাব, অনেকেই পারি, বাট ম্যানেজমেন্টে আপনি 10 জনের মধ্যে একজন পাওয়াটা খুব টাফ, যে খুব স্কিলড ম্যানেজার। হ্যাঁ ওইটার কারণ হিসেবে যেটা বলতেছিলাম যে উপনিবেশিক একটা প্রভাব আছে। তো উপনিবেশিক আমলে আমাদের কিন্তু একটু ফোর্স করে কাজ করানো হইতো, ধমক টমক দিয়ে, মারধর করে। তো এখনো আমাদের প্রভাবটা কিন্তু রয়ে গেছে। ম্যানেজার বলতে সে মনে করে কি এইটাই করতে হবে। হ্যাঁ, তো ম্যানেজার বলতে সে মনে করে যে সে আসলে ইঞ্জিনিয়াররা আসলে এখানকার শ্রমিক, এবং সে ফোরম্যান। আমি শ্রমিক বা ফোরম্যান এই দুই পদকে ছোট করার জন্য আমি বলতেছি না, কিন্তু দেখা যায় ওই এই ইয়াগুলোতে, সেক্টরগুলোতে একটা তত্ত্ব প্রচলিত আছে, সেটা সত্যতা বা ব্যর্থতা, মানে মিথ্যা সত্যকে সেটা আমি জাজ করার মতো না। মানে ফোরম্যানরা ওয়ার্ল্ড ওয়াইডই ইউজুয়ালি শ্রমিকদের সাথে খুবই একটু রাফ আচরণ করে আর কি। এভাবে ছাড়া নাকি কাজ হয় না, এটা বুঝাতে চায়। কিন্তু এখন এটাও যদি এখন বড় বড় কোম্পানিতে ডেস্ক জবে যদি কেউ নিয়ে আসতে চায়, তাহলে এটা যে কখনোই কাজ করবে না এটাতে কোনো সন্দেহ নেই। আমাদের পরিচিত একটা মেয়ে, সে হচ্ছে একটা ব্যাংক জব ছেড়ে দিছে, কারণ হচ্ছে সেখানে ম্যাক্রো ম্যানেজ করা, ম্যানেজারের আপনার কি বলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা, বাজে ভাষা ব্যবহার করা। আমার একটা ফ্রেন্ডও আমাকে বলছে যে ব্যাংকগুলো হচ্ছে টার্গেট ফিল আপ করতে না পারলে যাহা ব্যবহার করে। তো এইভাবে আসলে কারোর মানে ফুল পটেনশিয়াল কখনো নেওয়া যায় না, এবং এটা এই ম্যানেজাররা জানেন, কারণ এদের কোনো ট্রেনিং নাই। আমি একটা জিনিস বুঝি, ম্যানেজাররা বাংলাদেশে যেটা করে, যে বেশিরভাগ, আমি সবার কথা তাও বলবো না, যেটা মনে করে যে আমি বোধহয় এইভাবে রাফ বিহেভ করে, মিসবিহেভ করে কাজ আদায় করে নিতে পারলে আমি হচ্ছে একজন স্কিল্ড ম্যানেজার।
কিন্তু এটা এভাবে চিন্তা করে না যে আমি নিজে যদি ওই যাকে এরকম করতে তার জায়গায় থাকতাম, ওই জায়গায় থেকে চিন্তা করে না যে আসলে কি আমি এই গালি খেয়ে বা মিসবিহেভ খেয়ে আমি কি আসলে কি ফুল পটেনশিয়ালি বা ফুল স্কিলটা আমি কি আউটপুট দিতে পারতাম কিনা। অ্যাকচুয়ালি সে কিন্তু গালি খেয়েই বড় হয়েছে, সমস্যাটা এখানে। মানে তার কাছে মানে আমরা যেমন ছোটবেলায় ধরেন আমরা স্কুলে মার খাইছি, কিন্তু আমরা কিন্তু কখনোই চাই না আমাদের সন্তানরা মার খাক, কারণ আমরা এটা শিখতে পারছি যে আমাদের ছেলে যদি মার দেই তাহলে তারা কিন্তু টুডে অর টুমরো তারা কিন্তু এই যে ইয়াটা এটা ওভারকাম করা শিখে যাবে সে, তখন কিন্তু তাকে আমি কন্ট্রোল করতে পারবো না। এবং বহু ছেলেবেলে মিসইউজের মতো আর কি জিনিসটা। হ্যাঁ, তো এখন আবার বেশিরভাগ সংখ্যক মানুষই মনে বিশ্বাস করে যে আমরা ছোটবেলায় মার খেয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে, আর আজকালকার পোলাপান কিছু বলাই যায় না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি কিছু মানে মুখেই বোঝাই কাজ করাইতে পারি, আমাকে মার কেন দিতে হবে? এটার মেইন ইয়েটা হচ্ছে যে পুরো একজন এমপ্লয়ের ওনারশিপটা নিয়ে আসা। যেমন আমার অফিসের কথা যদি আমি বলি, আমি কখন কাজ করতেছি, কি করতেছি না করতেছি, আমি কোনোদিন আমার বস আমাকে কখনো চার্জ করে নাই। আমি কখন ডেস্ক থেকে উঠে বাইরে গেছি চার্জ করে নাই। কিন্তু এখানে আবার কিন্তু অনেকে আছে যাদের কিন্তু বস দেখা যায় একটু বলে। হ্যাঁ, একটু বলা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমাকে তিরস্কার যদি করে তাহলে আমি আমার সুযোগ পাওয়া মাত্রই কোম্পানি ছেড়ে চলে যাব। কিন্তু আমি কিন্তু আমার এই কোম্পানিতে সুযোগ পাওয়ার পরেও আমি যাইনি, কারণ আমি যেহেতু এখানে একটা খুব ভালো একটা পরিবেশে আছি, আমি চাইছি যে যতদিন পারা যায় এটা কন্টিনিউ করার জন্য। এখানে কিন্তু টু ওয়ে একটা বেনিফিট আছে, কোম্পানি কিন্তু একটা ট্রাস্টেড এমপ্লয়ি পাইলো, সাথে আমিও কিন্তু হচ্ছে আমার একটা কমফোর্ট জোন পাইলাম। They are treating you well and you are also respecting them. হ্যাঁ হ্যাঁ, তো এটা খুবই, আমাকে রিপ্লেস যদি করতে চায় প্রথমত তো বেশি স্যালারি দিয়ে লোক আনতে হবে, তারপরে 6 মাসের ইয়া দিতে হবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার এই মাত্র মাথায় আসলো, যে দেশে আসলে কোনো সিরিয়াস প্রোডাক্ট ডেভেলপ হয় না। মানে এখন দুই একটা কোম্পানিতে হয় যে ধরেন নিউজ ক্রেডে ওরা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন বানাইছে, মেবি টাইগার আইটি ইজ ডুইং ভেরি গুড। টেক কনটেক্সটে বলতেছেন এটা, আগে যে কিন্তু এটা হচ্ছে ওভারঅল আপনার সফটওয়্যার ডিসিপ্লিনের বাইরে সবকিছু মিলায়, বাট টেক কনটেক্সটে যদি চিন্তা করি তাহলে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, এটার সাথে একটা রিলেশন আছে, এর সাথে একটা রিলেশন আছে, আমি বলবো। আপনি যদি সিরিয়াস প্রোডাক্ট ডেভেলপ করেন তখন এমপ্লয়ি ওনারশিপ আপনার জন্য খুবই জরুরি একটা জিনিস, কারণ আপনার প্রোডাক্ট যে কোনো মূল্যে ভালো পারফর্ম করতে হবে। আর আপনি যদি চান যে কোনো মূল্যে ভালো পারফর্ম করতে হবে, তাহলে এমপ্লয়িকে আসলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এখন যেহেতু আমাদের দেশে ভালো কাজ হয় না, মানে ইউজুয়ালি ভালো কাজ হয় না ভাই, মানে আই উড সে লাইক মেবি ওভার 70% কোম্পানিগুলো বসে বসে এমভিপি বানাচ্ছে অথবা ক্লায়েন্ট সার্ভ করতেছে, যেগুলো প্রোডাক্ট হয়তো সাফল্যের মুখ দেখতেছে কিংবা দেখতেছে না, উই ডোন্ট নো। কিন্তু যেখানে একটা কোম্পানি রিয়েল প্রোডাক্টে কাজ করতেছে, আমি কয়েকটা কোম্পানির নাম ধরেই বলতে পারি, ধরেন থিম এক্সপার্ট, ধরেন জুম শেপার, যেমন নিউজ ক্রেড, এদের কিন্তু নিজের প্রোডাক্ট আছে, তারা নিজের প্রোডাক্টগুলো বানাচ্ছে এবং এই প্রোডাক্টগুলো তারা সেল করতেছে। তো তাদের প্রোডাক্টে যদি একটা ছোট সমস্যা থাকে, এটা কিন্তু কোম্পানির গুডউইলের জন্য অনেক ক্ষতি। ওখানে যে এমপ্লয়িগুলো কাজ করে সোফার আমি যেটা জানি, এই লোকগুলো অনেক ট্রাস্টেড। হ্যাঁ, তারা কোম্পানির সাথে দীর্ঘদিন ধরে আছে, কোম্পানির হায়ার ম্যানেজমেন্ট, সিইও বা ওনার যারা, তারা তাদেরকে খুব ট্রাস্ট করে, এই যে একটা সম্পর্ক গড়ে উঠছে। হ্যাঁ, এই সম্পর্কের কারণে দেখা যাচ্ছে যে কোম্পানির মালিক 1 মাস আসে নাই, কিন্তু সাইকেলটা চলতেছে, সুন্দরভাবে চলতেছে। কিন্তু যেখানে মাইক্রো ম্যানেজ করতেছে, যেখানে এভাবে অযাচিতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, প্রেসার দেওয়া হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন তারা আসলে মানে শর্ট টাইম একটা প্রোডাক্টে কাজ করতেছে, যে এইটুকু শেষ হলে আমি ইয়া হয়ে যাব, পার হয়ে যাব। আচ্ছা, এখানে একটা এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে যদি ম্যানেজার বা ওনার সে যদি মিসিং থাকে বা অনুপস্থিত থেকে না আসে, তাহলে কিন্তু তারপরে কিন্তু সাইকেলটা চলতেছে। হ্যাঁ, এখন ওনার আবার চিন্তা করতে পারে এভাবে যে সেটা হচ্ছে বলেই কোম্পানিটা আগাচ্ছে, কিন্তু আমি যদি অনুপস্থিত থাকি, আমি যদি ওনার হিসেবে যদি বলি, আমি অ্যাবসেন্ট থাকলে দেখা যায় যে এমপ্লয়িরা কাজে ফাঁকি দিচ্ছে। এই জন্যই তো আমাকে উপস্থিত থাকতে হয়, থেকে ওদেরকে ঠেলে ঠেলে পুশ দিয়ে অবশ্যই ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই ম্যানেজ করবেন, প্রেসার দিবেন, কিন্তু সেটার প্যাসিভ ওয়ে আছে, সেটার মানে ম্যানেজমেন্টের সঠিক ওয়ে আছে, প্যাসিভ ওয়ে আছে। এখন আপনি যদি তাকে বলেন যে তুমি কাজ করো না কেন, এগুলো 2 মিনিটের কাজ, এগুলো মানুষকে আহত করে, ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যায়।
কিন্তু মানুষকে মানে আমি ম্যানেজমেন্ট শিখতেছি, আমি আসলে টু বি অনেস্ট আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখতেছি কিভাবে ম্যানেজ করে, প্লাস আমি কিছু অন্য জায়গায় ইনভলভ আছি সেখানেও শিখতেছি। মানুষের কাছ থেকে যদি আপনি নিতে চান তার জন্য প্রপার প্রসেস আছে। এখন প্রত্যেকটা কোম্পানিতে স্ক্রাম কানবান হোক যে কোনো একটা প্রসেস ইউজ করে, তাই না? একটা ডেইলি স্ট্যান্ড আপ তো থাকে মিনিমাম। ডেইলি রিপোর্টিং হচ্ছে মানুষকে একটা প্যাসিভ প্রেসার দেওয়ার জন্য বেস্ট জায়গা। আপনার মুখে বলার প্রয়োজন নেই। আমার যদি প্রতিদিন রিপোর্ট করতে হয় যে আমি কি করছি গতকাল, তখনই আমার উপর একটা প্রেসার থাকে যে আমাকে দেখাতে হবে, কাল কিন্তু বলতে হবে কিছু যে আমি কি করছি। সেখানে আপনি যদি কাউকে আসলেই মনে করেন যে সে আসলে নট কন্ট্রিবিউটিং মাচ, আপনি কিন্তু ওটা বিভিন্নভাবে বুঝাইতে পারেন। আপনি পাশের এমপ্লয়িকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন, মানে ওকে ডিঅ্যাপ্রিশিয়েট না করে আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। হ্যাঁ তুমি খুব ভালো কাজ করতেছো ইদানিং, এটা কিন্তু পাশের জনকে লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ওকে বলে ফেলেন তুমি তো কম কাজ করো, তাহলে কিন্তু কারণ আপনি কিন্তু টার্গেট করে ফেলছেন। হ্যাঁ, তো এখন এই কথাটা যদি আপনি একটা স্লেভকে বলতেন ওই সেই মানে আজ থেকে কয়েকশো বছর আগে, এটা তার জন্য অপমানজনক হয়তো ছিল না, কারণ তখন তাদের উপর অত্যাচার যেগুলো করা হইতো সেখানে এই কথাটা আসলে তাদের কষ্টের কারণ ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো সেই মাস্টার স্লেভ কালচার নাই, এবং এই কালচারটাকে কিন্তু সঙ্গত কারণেই বিতাড়িত করা হয়েছে। কারণ এখন হচ্ছে অনেক মেশিনারিজ আসছে, এখন মানুষের হচ্ছে বুদ্ধিভিত্তিক কাজের সময়, এখন মানুষের কাছ থেকে মানুষের যে প্রপার অ্যাটেনশন সেটা নেওয়ার সময়। তো আপনি যদি কমফোর্ট মুডে না থাকেন তাহলে আপনার আউটপুট কোনোদিনই ভালো হবে না। আপনি তো আজকে দেখাবেন কালকে দেখাবেন, আপনি প্রিটেন্ড করবেন, এবং ইঞ্জিনিয়ারিং জবে প্রিটেন্ড করা কিন্তু খুবই সোজা। আমি সিম্পল একটা কাজ অনেক সময় আমার 3 দিন লাগে, আবার একটা কঠিন কাজ আমার কাছে কিন্তু 2 ঘন্টা লাগে। আমি যদি প্রিটেন্ড করি তাহলে সবগুলো কিন্তু বেশি করে বলবো এবং হাতে বাফার টাইম রাখবো। যেসব কোম্পানিতে ধরেন আপনার হচ্ছে যে রিপোর্টিংটাকে মানে ধরেন হচ্ছে এই যে প্রেসার একটু থাকে, সেখানে লোকজন কি করে জানেন, সে কিছু কাজ রিপোর্ট করে না, হাতে কিছু রাখে, তো মাঝখানে যেদিন একদিন সে তার মুড থাকবে না কাজ করার, সে ওই দিন ওইটা দিয়ে চালাই দিবে। এটা কিন্তু মানে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? কিন্তু আপনার স্ট্যান্ড আপে আপনার আসলে বলার সুযোগ থাকা উচিত আমার কোনো আপডেট নাই, আমি আসলে গতকালকে সিগনিফিকেন্ট কিছু করি নাই, হ্যাঁ ব্লগ পোস্ট করে কাটাই। হ্যাঁ, এটা বলার একটা সুযোগ থাকা উচিত। আপনি বলতে পারেন তাহলে তো আমার কোম্পানি লাটে উঠবে। এখন ব্যাপার হচ্ছে যে কোম্পানি লাটেতে উঠতেই পারে, কিন্তু এইটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড, ঠিক আছে? আপনার যদি প্রপার প্রোডাক্ট থাকে, আপনি যদি একটা ভালো এমপ্লয়ি মানে একটা এমপ্লয়ের ভালো দল ক্রিয়েট করতেছেন, কোনো সময় একজনের উপরে ফোকাস করা যাবে না, ফোকাস করতে হবে পুরো টিমটার উপরে। আপনার একটা এমপ্লয়ি আজকে মানে কাজ করতেছে না, ব্লগ পোস্ট করে কাটাই দিচ্ছে, আপনার ব্যতিব্যস্তার দরকার নেই। আপনি দেখেন এমপ্লয়ি ওখানে যতজন আছে সবাই অ্যাজ এ টিম কত ভালো আউটপুট দিচ্ছে, এবং তাকে মেন্টালি সাপোর্ট দেই, তাই না? সে একটা প্যাসিভ প্রেসার আসুক যে পাশের জন এত কাজ করতেছে, আমি মানে বৈশা কাটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 1 মাস রেখে দেন এমপ্লয়িটাকে, এরপরে মানে যদি অ্যাজ এ টিম যদি ভালো আউটপুট থাকে ইটস ওকে, কারণ এই এমপ্লয়িটার মোরালটা জাগানোর চেষ্টা করা উচিত বিভিন্ন ভাবে, যে বাকিদের অ্যাপ্রিশিয়েট করে বাই করে এভাবে আর কি, এবং তার আসলে এই কোম্পানিতে কতটুকু ইনপুট দেওয়ার জায়গা আছে সেটা বের করা উচিত। মেবি সে তাকে যাকে ইনভলভ করা হয়েছে, যেখানে ইনভলভ করা হয়েছে সেই কাজটা মেবি সে ভালো ফিল করতেছে না, কিন্তু অন্য একটা জায়গায় করতে পারে। তবে এখানে আসলে অনেক মত আসবে, অনেকে বলবে যে আমার কোম্পানি তো খুবই ছোট, আমি এরকম এমপ্লয়ি তো পালতে পারবো না। আমার মনে হয় তাহলে এরকম এমপ্লয়ি নেওয়া উচিত না। এমপ্লয়ি আসলে বহু ধরনের আছে, অনেকে আছে যে অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চায়, আর্লি ক্যারিয়ারে যারা থাকে তারা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, তারা সারাদিন কাজে ফোকাস করে, আপনি ওরকম লোক হায়ার করবেন। এরকম হ্যাঁ আপনার কোম্পানির কি অনেক সময় কোম্পানি মনে করে কি আমি অনেক বড় একটা প্রজেক্ট করতেছি, স্টার্টআপের কথা বলতেছি বা যে কোনো কিছু, আমার এই প্রজেক্টটা যেহেতু বড় সুতরাং আমাকে হেভি ওয়েট এমপ্লয়ি নিতে হবে, হেভি ওয়েট রিসোর্স নিতে হবে, ঠিক আছে? এরকম হেভি ওয়েট রিসোর্স, সবাই যে হেভি ওয়ার্কার তা কিন্তু না, না তাও না, অনেক আছে হেভি ওয়ার্কার, আবার অনেক আছে হেভি ওয়ার্কার না। তো আপনার আসলে বেস্ট পারসনটাকে খুঁজে বের করতে হবে, এটাই আসলে ইন্টারভিউর মেইন ফ্যাক্টর কি, যে হেভি ওয়ার্কারই বুঝাচ্ছি যে তারা মনে করে যে খুব বেশি এক্সপেরিয়েন্সড হইলেই সে এটা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সবসময় ট্রু না। আপনার যদি কর্মী লাগে যে কিনা খুব বেশি কাজ করবে, হ্যাঁ অনেক ক্ষেত্রে, এবং আপনার যদি সেই পরিমাণে আপনার না থাকে, মানে কি বলবো ব্যাকআপ না থাকে, যে মানে মানি ব্যাকআপ বা ইনভেস্টমেন্ট ব্যাকআপ ওরকম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই সুইচ করা উচিত
যারা ফ্রেশ, মানে যারা নতুন আর্লি ক্যারিয়ারে যারা আছে, হ্যাঁ জুনিয়র যারা, তাদের দিকে ফোকাস করা উচিত। কারণ এদের মধ্যে দেখা যায় যে অনেক ভালো রিসোর্স আছে, যারা হয়তো কাজ জানে কম কিন্তু তারা প্রচুর খাটতে পারে এবং লার্নিং মানে ইজি টু লার্ন, মানে ভেরি কিন টু লার্ন, এই ধরনের অ্যাটিটিউড তাদের মধ্যে অনেক বেশি থাকে। হ্যাঁ, তো এটা একটা কালচারাল একটা ডিফারেন্স এখানে। বড় কোম্পানিগুলোতে এই ধরনের রিসোর্সরা যদি কমও জানে, তাদের যেই কি বলি ইগারনেস টু লার্ন সামথিং, এই যে আগ্রহটা কোনো কিছু লার্ন করার জন্য, এই ইয়েটার জন্য, মানে এই কোয়ালিটিটার জন্যই দেখবেন যে খুব কম সময়ে তারা কিন্তু অনেক বেশি গ্র্যাব করতেছে, অনেক বেশি ইমপ্রুভ করতেছে, এবং দেখা যাবে যে কোম্পানিকে আলটিমেটলি জুনিয়র দিয়ে শুরু করলেও কোম্পানিকে আউটপুট দিচ্ছে অনেক বেশি। এটা আমাদের বাংলাদেশ অনেক সময় বোঝে না, এবং এই ধরনের এটাও কিন্তু আসলে মিসম্যানেজমেন্টেরই একটা পার্ট আর কি, যে ম্যানেজমেন্টটা ল্যাক অফ ম্যানেজমেন্টের একটা পার্ট। তো এরকম দেখা যায় যে অনেক কিছু নিয়ে নিচ্ছে, নেওয়ার পর একসময় আবার ছাঁটাই করতেছে। আমি তবে কিছু লোক থাকবেই যারা আসলে মানে মানে যখন এই কমফোর্টটা পেয়ে যায় তারা আসলে ব্যাক করে না, তাদেরকে ছাঁটাই করাও আমি আবার জরুরি মনে করি। কারণ হচ্ছে যে তারও তো আসলে লার্ন করা দরকার যে সে যেটা করছে এটা ঠিক না। কারণ একটা মানুষের আসলে আমার আজকে ভালো না লাগতেই পারে, আমি একদিন আমার কাজের পরিমাণ কমে গেল, কিন্তু সেটা তো পরবর্তীতে আমার একটা রিফ্লেকশন থাকতে হবে যে যখন আমি ভালো মুডে আসি তখন কিন্তু আমি আসলে ভালো কাজ করতেছি, বেশি কাজ করতেছি। সেটা আসলে এমপ্লয়ি হিসেবে আমাকে বুঝাই দেওয়া আমার দায়িত্ব। আর আমার বলার ইন্টেনশন একটাই ছিল যে ম্যানেজিং এর থেকে আসলে ডিরেক্ট কথা বলার থেকে প্যাসিভ ভাবে টিম বিল্ড করাটা বেটার, এবং যখন টিমটা আসলে বিল্ড হয়ে যায় তখন এটা আসলে খুব ভালো একটা আউটপুট দেয়। তখন আসলে কাউকে বলতে হয় না, ই করতে হয় না, তারা সবাই আসলে কোম্পানিটাকে নিজের ভাবতে শুরু করে এবং সবসময় ভালো আউটপুট দিতে থাকে। এটা আমার অভিজ্ঞতা থেকে আর কি পাওয়া। এরপরে আরো কিছু বলতে গেলে টাইম ম্যানেজমেন্ট, যে এখানে 9টা 5টা জব আর কি, এখানে 5টার পরে আসলে কেউ কারো চিনে না, কখনো কেউ কাউকে ফোন দেয় না, বা অফিস থেকে বাসায় একটা ফোন আসা অফিস টাইমই আসে না, আর অফিস টাইমের বাইরে তো ধরেন এটা দণ্ডনীয় অপরাধ। জার্মানিতে এটা খুবই স্ট্রিক্ট, ইউরোপিয়ানরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে খুবই সিরিয়াস। জার্মানিতে স্ট্রিক্ট হওয়ার আরেকটা কারণ আছে, কারণ আমি যতদূর জানি যে জার্মানির পাবলিকরা হচ্ছে খুবই রোবোটিক, কালচার খুবই রোবোটিক, তারা ফান বোঝে না এইসব। হ্যাঁ, এই কথাগুলো আজ থেকে 50-60 বছর আগের জন্য হয়তো অনেক বেশি প্রযোজ্য ছিল। এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন এরা অনেক ফান করে, হাসাহাসি করে। বাট তারপরও আমাদের সাথে তুলনা করলে জার্মানদের আসলে মানে যেমন শর্ট টক করতে পছন্দ করে না, এবং এটা নিয়ে অনেক ফানও আছে। দেখা যায় কোনো ব্রিটিশ বা কোনো আমেরিকান যদি জার্মানিতে আসে, তারা এগুলো নিয়ে অনেক ফান ভিডিও টিডিও বানায় আর কি। যে তবে এখানে আবার অনেক মজার মজার ফ্যাক্টও আছে, যে আপনি কোনো জার্মানকে বললেন যে সে কেমন আছে, সে হয়তো অবাক হবে যে মানে কি ব্যাপার, এটা জিজ্ঞেস করার পয়েন্টটা কি। কিন্তু আপনি যদি কাউকে বলেন, আবার কোনো জার্মানকে র্যান্ডম মানে কোন একটা লাইনে দাঁড়ায় আছেন, বাস স্টপেজে দাঁড়ায় আছেন, আপনি যদি বলেন যে আজকে ওয়েদারটা মনে হচ্ছে বেশ ভালো হবে, অথবা ওয়েদারটা আজকে একটু রাশ, সে কিন্তু আপনার কথা অ্যান্সার দিবে, বা সে এটাকে আনএক্সপেক্টেড কোনো ইয়া হিসেবে নিবে না। ওয়েদার নিয়ে কথা বললে এদের সবসময় কনটেক্সটে আছে, কিন্তু এমনিতে অন্য কিছু ওইভাবে নাই। তো এদের কালচারটা আসলে খুব বেশি ডিফারেন্ট। এইজন্য জার্মানিতে দেখা যায় আমি যে আমার সাথে পরিচিত একজনের দেখা হইছে, আমি যদি বলি কেমন আছো, তাহলে এটা কি উইয়ার্ড? আপনি অ্যাজ এ বিদেশি যদি আপনি বলেন দ্যাটস টোটালি ওকে, কারণ ওরা এখন তো জানতে শুরু করছে, বা এখন তো ভালোভাবে জানে বাইরের কালচার, কারণ নেটফ্লিক্স তো সবাই দেখে, তো আমেরিকান কালচার তো আসছে। এটা তো কারোর সাথে দেখা হলে হাই হ্যালো দেওয়া, এটা তো মোস্টলি আমেরিকান কালচার। এর আগে তো এই জিনিসটা উইয়ার্ড ছিল, মানে ওরা যে ইয়া দিত না তা না, ওরাও স্যালুটেশন ব্যবহার করে, গুড মর্নিং গুড আফটারনুন বলে, কিন্তু আমার জানা মতে হয়তো ওইটুকুর মধ্যেই লিমিটেড। হাউ আর ইউ বলাটা ইয়ার মধ্যে না আর কি, হাউ আর ইউ পর্যন্ত যায় না, গুড মর্নিং শেষ, গুডেন মর্গেন বলে আর কি, কিন্তু হাউ আর ইউ পর্যন্ত যাবে না। বা আপনি গুড মর্নিং বলে যদি এক্সপেক্ট করেন যে এরপরে হয়তো আমি এখানে 20 সেকেন্ড দাঁড়াবো দুইটা প্রশ্ন করার জন্য বা একটু খবর টবর নেওয়ার জন্য, সেটা না আর কি। ওখানে হাউ আর ইউ বললে আসলে ট্রেডিশনালি অনেকেই মনে করতে পারে আপনি সিরিয়াসলি জিজ্ঞেস করছেন তার হেলথ কন্ডিশন কি আর কি, তার আজকে বা চলতেছে,
সে যদি ওপেন মাইন্ডেড হয় ওটা বলে দিতে পারে কিন্তু মজা পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস, বাংলাদেশের কোম্পানির ক্ষেত্রে আপনি এই জিনিসটা কি খুব মিস করেন কিনা, যেটা জার্মানিতে নাই? মানে আমি জানি না আছে কিনা, বাট হয়তো নাই, আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে অফিস পলিটিক্স। আছে, ওগুলো সব জায়গাতেই আছে। তবে তাই বাংলাদেশে যেটা হয় সেটা আসলে মানে এখানে যেটাকে পলিটিক্স এরা বলতে চায়, আমি পলিটিক্স শব্দটা এখানে ওরা কেউ যখন ব্যবহার করে তখন আমার কাছে নিতান্ত এটা হাস্যকর মনে হয়। কারণ বাংলাদেশে তো পলিটিক্সটা একবারে ডার্টি লেভেলে। এখানে দেখা যায় যে নিজের প্রায়োরিটিটাকে সামনে আনার জন্য তারা একটু প্রোক্রাস্টিনেট করে বা একটু এড়ায় যায়। এটা হচ্ছে এখানকার পলিটিক্স। আচ্ছা, অন্যকে ছোট করা, গ্রুপিং করা, এই ধরনের ইয়ে নাই আর কি আপনার জার্মানিতে? এই ঠিক আছে, ধরেন আপনার একটা ডিপেন্ডেন্সি আছে পাশের টিমের প্রতি, সে চাচ্ছে না এখন এটা নিয়ে কাজ করতে। সে হয়তো ঠিক আছে দেখতেছি বলে সে 2 সপ্তাহ নাই, খোঁজ নেই, এটা হইতে পারে। কিন্তু বাংলাদেশে তো হইলে দেখা যাবে যে এই তো আমার উপর একটা ডিপেন্ডেন্সি আছে, এই সিস্টেমে ওকে আটকায় ফেলি এখানে, তাহলে ওর প্রোগ্রেস থাকবে না, তাহলে ওর সামনে ইনক্রিমেন্ট নষ্ট হবে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে অফিস পলিটিক্স এর ক্ষেত্রে যেটা হয় যে ডিপেন্ডেন্সি যদি এরকম থাকে, কাজ করলাম না, ঠিক আছে, এটা একটা। আবার যদি কাজটা হয়েও যায়, ওই টিমের মধ্যে আমি যদি একজনকে দেখতে না পারি, তাহলে কাজটা এমন ভাবে করবো এবং এমন ভাবে রিপোর্ট করব বসের কাছে যে সমস্যাটা ওর জন্য হয়েছে, বা তারপর আবার গ্রুপিং হয়ে যাবে। এখানে কাউকে এভাবে ব্লেম করাটাকে খুবই খারাপ হিসেবে দেখা হয়। কমপ্লেইন করা জার্মানিতে কালচারালি খুবই নেগেটিভ হিসেবে দেখা হয়। নেগেটিভ হিসেবে দেখা হয়। গুড, এটা তো ভালোই জিনিসটা। জার্মানিতে যে আছেন, এখানে লিভিং কস্ট এবং মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং সেই সাথে লিভিং কস্ট এবং আর্নিং লিভিং রেশিও, এগুলা কিরকম বা কি? এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন। আপ ডাউন করে, এখন ইনফ্লেশনের সময় সিটি টু সিটি ভ্যারি করে। এখন তো ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস চলতেছে। কিছু আছে, অল অ্যাবাউট বার্লিন একটা ব্লগ আছে, এরকম আরো দু একটা মনে ব্লগ আছে, একটু নিউজ টাইপের আর কি। ওরা মনে হয় কিছু রাখে যে কোন সিটিতে এভারেজ রেন্ট কিরকম। বার্লিনে এখন চরম হাউজিং ক্রাইসিস চলতেছে, মানে এটা অত্যন্ত চরমে। কারণ ইউক্রেনিয়ানরা আসছে, 2 লক্ষ ইউক্রেনিয়ানদের জায়গা দিতে দিচ্ছে। আমাদের হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তো রোহিঙ্গাদের একটা জায়গাতে আবদ্ধ করে রাখা হয়েছে, বা ওরা তো আর আমাদের বাসা বাড়িগুলো ভাড়া নিয়ে থাকতেছে না। কিন্তু এখানে তো তা না, তারা ওপেন, তারা আমার নেক্সট ডোরে বাসা ভাড়া নিয়ে থাকতে পারতেছে। অনেকে বেশ ভালো টাকা পয়সাও তাদের আছে, তো তারা তো এখানে বাসা ভাড়া করে থাকতেছে। আবার সরকার তাদেরকে ভাতা দিচ্ছে। আচ্ছা, এসব কারণে হাউজিং ক্রাইসিসটা এখন অত্যন্ত চরমে। এই অবস্থায় এখানে বাসা ভাড়া পাওয়া এখন খুবই কঠিন হয়ে গেছে। যেখানে আমি যখন বার্লিনে আসি 5 বছর আগে, তখন এভারেজ রেন্ট হয়তো ছিল মেবি 600 ইউরো দিয়ে একটা বাসা নেওয়াটাও অনেকের কাছে মনে হতো একটু বেশি হয়ে গেছে মনে হয়। সেখানে এই মুহূর্তে বাসা ভাড়া ধরেন আপনার মিনিমাম বাজেটই থাকতে হবে, মানে 1100 বাজেট নিয়ে নামতে হবে, 1100-1200 এরকম অবস্থা। অনেকে 1600 কত পার্সেন্ট বাসা ভাড়ায় যায় এইটা তো এভাবে বলা যাবে না। অনেকের তো বাসা ভাড়া হইতে পারে তার আর্নিং এর প্রায় 100% হইতে পারে। এর কারণ হচ্ছে তার হয়তো আর্নিং অনেক কম, সেক্ষেত্রে সরকার থেকে সাবসিডি পায়, পুরো টাকাটা তাকে যে দিতে হয় তা কিন্তু না। লো আর্নারদের জন্য আছে, বাট এটা জার্মান যারা এখানে সিটিজেন বা তাদের জন্য। আমাদের ঢাকার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশে মানে স্পেসিফিকলি ঢাকার ক্ষেত্রে বেতনের অর্ধেকই চলে যায় ইয়েতে, ভাড়ায়। মিনিমাম অর্ধেক, ম্যাক্সিমাম বাসা ভাড়া 3 গুণ বেতন যদি আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে আপনাকে বাসা দিতে। তবে অবশ্যই 3 ভাগের 1 ভাগ এটা আপনার হাজবেন্ড ওয়াইফ মিলে, মানে পার্টনার সহ। আচ্ছা, এটা একটা রাউন্ড অ্যাবাউট ক্যালকুলেশন আর কি, বাসা ভাড়ার কোম্পানিগুলো এভাবে চিন্তা করে থাকে। দিতে পারে তারা, কিন্তু এভাবে করা হয় আর কি, যে আপনার স্যালারি কত সেটা দেখে তারপরে দিবে। বাসা এখন কততে পাবেন, এটা খুবই টাফ একটা কোশ্চেন আর কি। কারণ এখন এখানে একটা আছে, একটা রেন্ট রেগুলেশন আছে। বার্লিনে ধরেন আপনি এখনো কিন্তু 500 বা 600 ইউরোতে বাসা পাইতে পারেন। ইম্পসিবল। আচ্ছা, ওটা আপনার লোকেশন বেস, লোকেশন উপর বেস করে আর কি। তবে আছে
লিভিং কস্ট বলতে যেটা আমরা বুঝি যে বিভিন্ন কিছু যে ট্রান্সপোর্ট কস্ট, ট্রান্সপোর্ট কস্ট বার্লিনে মানে কোন কস্টটা বেশি এখানে জার্মানিতে? বাসা ভাড়া। হ্যাঁ, বাসা ভাড়া যদি আপনি কনভেনিয়েন্ট প্রাইসে পাইতে পারেন, বাকিগুলো আসলে এখানে এখনো সম্ভবত 1 ইউরোতে কোথাও বার্গার পাওয়া যায়। এখন ইনফ্লেশনের সময় তো এখন হয়তো ওইটা একটু বাড়তে পারে, আমি অনেকদিন যাই না, বাট কিছুদিন আগে পাওয়া যেত আর কি। সো যাদের পয়সা কম সে 1 ইউরোতে হয়তো সামহাউ কিছু একটা খাইতে পারলো আর কি, একবারে খারাপ না। 1 ইউরোতে ধরেন আপনি অনেকেই আপনি মানে যারা আছে মানে যারা হোমলেস সো কল্ড আমরা বলি আর কি, তো তারা তো হচ্ছে সেটা খাইতে পারছে না, এখানে না খেয়ে থাকার সুযোগ নেই আর কি। বা অনেক চিপেও বিভিন্ন অপশন আছে, অনেক স্টুডেন্টরা আছে যারা একটু চেপে চলে, তারা অনেক কম খরচে প্যাক করতে পারে। কিন্তু বাসা ভাড়াটা হচ্ছে সমস্যা, কারণ এটা কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে এখন কত বলবো, আপনি ওই টাকায় বাসা ভাড়া পাবেন কি পাবেন না সেটা তো অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আর আচ্ছা, তো আসিফ ভাই, এখন আমি আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে আপনার যারা ভার্সিটিতে পড়তেছে বা ভার্সিটি থেকে বেরোবে বা নিউলি জবে জয়েন করবে, স্টার্টিং ক্যারিয়ার স্টার্ট করবে তাদের জন্য আর কি। যারা ধরেন ভার্সিটিতে পড়তেছে, হ্যাঁ, এখন থেকে তাদের আসলে ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত, তাই না? এখন তাদের আসলে কি মানে কি করা উচিত মানে ফিউচারের জন্য, মানে ফিউচার ফর দ্য ব্রাইট ফিউচার, তাদের কি করা উচিত? এখন এটা তো ডিপেন্ড করে কারোর টার্গেটের উপরে। স্পেশালি একজন সফটওয়্যার ডেভেলপার যদি কেউ হতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে শেখার টাইমটা ভার্সিটি টাইমই, এরপরে আর শেখার সময় নাই। এরপরে আমাদের কালচার অনুযায়ী চাপ আসতে থাকবে, চাকরিতে ঢোকো, বিয়ে করো, তখন আসলে শেখার আর সুযোগ নাই। আর যে কেউ বিয়ে করে বসলে, ওই যে বিল গেটস তো বলছে, টিভির কিন্তু চ্যানেলটাও চেঞ্জ করতে পারবে না। তো যা করার আগেই ভার্সিটির টাইমটা যদি কেউ এনজয় করে, সে আসলে সবচেয়ে বড় ভুলটা করবে। বিয়ে দেরিতে করতে বলছেন না, বিয়ে দেরিতে করতে বলতেছি না, ক্যারিয়ার প্রিপারেশন আগে নিতে বলতেছি। আমি বলতেছি যে স্টাডি করা শেষ, এরপরে প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ সব একসাথে স্টার্ট করবে, কোনো সমস্যা নেই। স্টাডিটা কি রকম, মানে ভার্সিটি লাইফে কি কি ধরনের কাজগুলো করলে? প্রোগ্রামিং শিখবে, প্রোগ্রামিং কন্টেস্ট করবে। আমি নিজে কন্টেস্ট করি নাই, কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড একটা সাজেশন দিচ্ছি। এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। ভার্সিটি টাইমে কোনো আরাম করা যাবে না। ভার্সিটি টাইমে সবাই আড্ডা দিয়ে বেড়াবে, প্রেম করে বেড়াবে, গাছতলায় বসে থাকবে, অফুরন্ত সময় কাটাবে, পরীক্ষার আগে কিছুদিন পরে পরীক্ষায় পাশ করবে, যেটা বাংলাদেশে সম্ভব। এগুলো করলে হবে না, বরং ওই কমফোর্ট টাইমটা ব্যবহার করে আসলে প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হবে, ছোট ছোট প্রজেক্ট করতে হবে, এভাবে নিজের স্কিল রেডি করতে হবে। আর যদি কোনো কারোর যদি মানে শিষ্যত্ব গ্রহণ করা যায় যদি বলি, মানে ধরেন আপনি এখন ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করতেছেন, আপনার হয়তো রিপিটেটিভ কাজ করার জন্য আপনি একজন লোক খুঁজতেছেন। আপনি যদি খুব অল্প খরচে একটা ভার্সিটির একটা ছেলেকে হায়ার করতে পারেন, যে সে আপনার এখানে পার্ট টাইম কাজ করে, বা সে যদি, আমার মনে হয় ফ্রিতেই করে দেওয়া উচিত। আমিও তাই মনে করি ভাই। এটা নিয়ে আমি একটা কথা বলবো, আমার একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ, আপনার কথাটা আগে। বাট যে কোনো টোকেন মানির বিনিময়ে সে যদি কিছু পারে, টোকেন মানির বিনিময়ে করা উচিত, কারণ আপনার সান্নিধ্যটা তার ক্যারিয়ারের জন্য অনেক বড় চেঞ্জ হবে। সে যদি মনে করে আমাকে ফ্রি দিয়ে কাজ করা নিল, কখনোই ফ্রিতে কাজ করে নাই। কারণ আমি কখনোই আনস্কিল কাউকে ফ্রিতেও শেখাইতে বসি না। কারণ কি জানেন, টাইম নষ্ট। সে তাকে 1 মাস শেখানোর পরেও সে আমাকে যদি কিছু আউটপুট দিতেও পারে, সে ফ্রিতেও যদি আউটপুট দেয়, সে এই যে সময়টা আমি এখন ইনভেস্ট করবো, তার থেকে বেশি কাজ আমি একা করতে পারবো। আমি কেন সময় দিই? এক্স্যাক্টলি। এইখানে এবার আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি যে আমাদের দেশে এখনো এই জিনিসটা, এই ভার্সিটিতে যারা পড়ে, আমার কাছে মনে হয় তারা এখনো এটা একসেপ্ট করতেই পারতেছে না। হ্যাঁ, যে তারা, আমি যদি বলি যে আমার একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটার ডিরেকশন আমি দিয়ে দিব, এটার আর্কিটেকচারাল লেভেলের যে যে প্ল্যানিং বা কিভাবে করতে হবে সব আমি বলেই দিব, এবং এটা করার জন্য যে স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলা গেইন করার জন্য কি কি যে রিসোর্স লাগবে সেগুলো আমি দিব, দরকার হলে আমি পিচ করব, আর না হয় আমি রিসোর্স দিয়ে দিব, সেগুলো তোমরা পড়বা। আমি এটাতে টোটালি অ্যাগ্রি করি, আমি এটা এরকমটাই করতে চাই। এই ধরনের নিয়ে আমি অলরেডি আমার একটা প্রজেক্টের জন্য আমি করছিলাম, মানে অ্যাপ্রোচ করছিলাম আর কি বিভিন্ন ভার্সিটিতে। প্রাইমারিলি দেখা গেল যে আগ্রহ দেখাইছে, ঠিক আছে,
এই আমি যদি ফেসবুকে যখন একটা পোস্ট দিই এরকম তো অনেক ইন্টারেস্ট দেখাইয়া আমাকে পার্সোনাল মেসেজ দিয়েছে যে ভাই আমি করতে চাই। কারণ আমি যখন ডিটেলসটা বললাম যে এরকম প্ল্যান, এরকম আমার প্ল্যান হচ্ছে এইভাবে তোমরা করবা, তোমাকে রিসোর্স দিব, এই শিখবা, এই সেই, লাস্টে গিয়ে দেখা গেল আর খবর নাই। হ্যাঁ, বিভিন্ন অজুহাতে খবর নাই, হয়তো বলতেছে ভাই এখন তো পরীক্ষা চলে, আমি তাহলে পরে যোগাযোগ করবো, বা ভাইয়া আমার এই এখনই সমস্যা, পরে সে পরে যোগাযোগ করবো, সে পরে আর এখন হয় না, সে পরেই রয়ে যায়, মানে তাদের ইন্টারেস্ট নাই। কারণ কেন নাই সেটা তো আমি বুঝতে পারছি, কারণ তারা হয়তো আশা করতেছিল যে এরকম যে এখনই একটা আমি মানে আমার সাথে হয়তো একটা জব বেসিসে হয়তো কাজ করতে চাইছে, বা এটা একটা জব, আমাকে মান্থলি বেসিসে টাকা দিবে ব্লা ব্লা। বাট ভাই তুমি যে ভার্সিটিতে পড়ে যে এখন যে কাজটা করতেছো, আমাদের ভার্সিটিতে তো আসলে এখনো পড়াটা কেতাবি পড়া রয়ে গেছে, ঠিক আছে? ওইখান থেকে আমরা আসলে যে স্কিলটা গেইন করি সেই স্কিলটা আসলে কিন্তু টু বি অনেস্ট, টু সে ফ্র্যাঙ্কলি, এটা এখনো কিন্তু একটা প্রতিষ্ঠানে মানে একটা কোম্পানিতে জব করার উপযোগী বলা যায় না। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান থেকে মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে এসে তাকে যদি আমি সাথে সাথেই কোম্পানির একটা চেয়ারে বসে দিয়ে বলি যে কাজ করো, সে করতে পারবে না, দেখবে যে ওই কাজ করার আগে তারা আবার শেখানো লাগে, তাই না? তো এই যে স্বাভাবিক, ঠিক আছে, ওকে, তো এই যে শেখানো লাগবে, আমি তোমার এই যে শেখানোটা যে নাই, তোমার এই ল্যাকিংসটা যে আছে, এই ল্যাকিংটাকে আমি একসেপ্ট করে নিয়ে তোমাকে আমি এই কাজটা করতে দিলাম, তোমাকে পুরো টোটাল মেন্টরিং করবো, গাইড দিব, রিসোর্স দিব, হ্যাঁ, এবং আমার টাইম দিব। এইটাকে কি তুমি একটা পজিটিভলি কেন নিতেছো না? বাংলাদেশে আমি আসলে এক্সপেক্টেড রিসোর্স আর পাইনি, পাওয়া হয় নাই আর কি, এই কারণে দেখা যায় দেশে পাবেন না। এখন আমি কিছু ইন্টার্ন হায়ার করি, তো ওখানে দেখছি বাংলাদেশি গ্রুপগুলোতে যদি সেখানে পোস্ট দেই অনেক বকাও শুনতে হয় আর কি। এখন ওটা একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান, ডোনেশনে চলে তাদের, মানে অত কি করতে গেলে বকা শুনতে হয়, মানে তারা বকা টকা দেয় আর কি, কেন ফ্রিতে কাজ করে নিতে চাচ্ছি। তো বাংলাদেশের ইয়েতে যদি করে, মানে বাংলাদেশের কোন রিসোর্স যদি করে, অথচ আমাদের এখান থেকে আগে যারা শেষ করছে তারা কিন্তু বেশ ভালো বেতনে বিভিন্ন জায়গায় জব করতে পারছে। তো এখন এটা বুঝতে পারে না, এটা যে বুঝবে না এটা তার সমস্যা, সে পিছায় থাকবে। এটা তো আর এখন আপনি আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই ধারণাটা চেঞ্জ হওয়া উচিত। আমেরিকা সহ ইউরোপে একটা ইন্টার্নশিপ যে কত ভ্যালুয়েবল একটা জিনিস, আমি ওরা এটাকে এইভাবে ব্রেকডাউন করতে পারতেছে না যে ঠিক আছে আমাকে হয়তো আমার এক্সপেক্টেড, আমি স্যালারি এক্সপেক্ট করতেছি বা আমি মানি এক্সপেক্ট করতেছি, কিন্তু আমাকে সেটা দিচ্ছে না, কিন্তু আমাকে যেটা দিচ্ছে, হ্যাঁ, আমাকে যেটা করতে হবে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম, এভাবে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি একটা ইয়াতে যান, একটা বুট ক্যাম্পে যান ইউরোপ বা আমেরিকাতে, একটা বুট ক্যাম্পের ওদের ওখানে খরচ কিন্তু অনেক, বাংলাদেশে টাকা 10 লাখ 15 লাখ টাকা খরচ হয়। এখন আমি যদি একটা ট্রেনিং সেন্টার খুলি বাংলাদেশে, আমাকে কি 10 লাখ 15 লাখ টাকা কেউ দিবে না, কিন্তু 1 লাখ টাকা কিন্তু দিবে, 1 লাখ টাকা কিন্তু দিবে যদি আমি জবের ইয়া দিই। কিন্তু সে এটা ভাবতেছে না যে আমি 1 লাখ টাকা না দিয়ে আমি যদি তাকে কিছু কাজ করে দেই, ইন রিটার্ন আমি যদি তার কাছ থেকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পাই, এটা কি ভালো না? কারণ আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে যদি ভর্তি হই বা 15 লাখ টাকা দিয়ে ভর্তি, ওখানে আবার মানে কম্পিউটারে বসে দেখা দিবে, তো রিয়েল লাইফ প্রজেক্ট হবে না। মানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের এই পাবলিকরা কোর্স করতে রাজি আছে, 5,000 টাকা 10,000 টাকার কোর্স করতেও রাজি আছে, যে কোর্সগুলো হচ্ছে গিয়ে রেকর্ডেড কোর্স। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে কোর্সগুলা কিন্তু মানে হ্যাঁ কিছু টাকা খরচ করতে কোর্সে রাজি হয় বাংলাদেশিরা, কিন্তু এটা ভাবতে হবে যে এটা কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স না। কারণ যে ইন্ডাস্ট্রিতে যে সফল, সে কিন্তু যার ভাগ্য ভালো সে কিন্তু তাবিজ খুঁজতে যায় না। রেকর্ডেড সেটাই, আর রেকর্ডেড কোর্স আপনাকে একটা স্কিল সেট আপনাকে শেখাবে, কিন্তু সেই স্কিল সেট একটা ইন্ডাস্ট্রি কনটেক্সটে, ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ করে করে যে শেখাটা, সেই শেখার লেভেল, সেই লেভেলের শেখা তো আপনাকে শেখাবে না। হ্যাঁ, এই জন্য বিবিএ করে ইন্টার্নশিপটা আবার ব্যাংকে নিতে হয় রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের জন্য। সব ক্ষেত্রেই এটা আছে। কোর্স করে রেকর্ডেড কোর্স শিখে আমি এখন যদি কোম্পানিতে কনফিডেন্টলি বলি যে আমি কাজ পারবো, একেবারে বসায় দেন, ওকে আমি কাজ করতে দিলাম, আসলে দেখা যায় কিছুই পারতেছে না। তো একটা ছেলে যে রেকর্ডেড কোর্স শিখলো, আর আরেকটা ছেলে যে এরকম ফ্রিতে ইন্টার্ন বা টোকেন মানি হিসেবে, টোকেন মানির বিনিময়ে কোনো একজন
ইন্টার্ন হিসেবে কোনো একটা কোম্পানির বা কোনো একজন বড় ভাইয়ের বা যে কারো সিনিয়র কারো একটা প্রজেক্টে কাজ করলো, এই দুইজনের এক্সপিরিয়েন্সের মধ্যে যে সেকেন্ড যার কথা বললাম তার এক্সপিরিয়েন্স যে কোর্স করছে তার থেকে হাজার গুণ বেশি। হ্যাঁ অবশ্যই। এই যে সম্ভবত ইন্ডিয়ার ইনফোসিসে, হ্যাঁ জি, ওদের কিন্তু সিমিলার ইয়ে আছে। ওরা হচ্ছে আপনার এই ফ্রেশ গ্রাজুয়েট নেয়, ওরা বেতনও দেয়, মোটামুটি একটা বেতন দেয়, কিন্তু ওদের মেইন টার্গেট হচ্ছে যে ওদের একটা চুক্তি আছে এতদিন কোম্পানিতে থাকতে হবে। কারণ হচ্ছে ওরা প্রথম দিকে যে বেতনটা দিচ্ছে ওই বেতনে আসলে এমপ্লয়ি তো কারোর কোনো কাজের আউটপুট আসতেছে না, ওরা বেসিক্যালি ট্রেনিং এর সময় বেতন দিচ্ছে। এরপরে ওই বেতনটার আউটপুট তুলবে হচ্ছে পরের সেশনে, যখন তারা হচ্ছে কাজে ঢুকবে তখনও কিন্তু তারা একই বেতন দিবে। এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয়, এবং তাদের বেতন কিন্তু খুব একটা ভালোভাবে বাড়ে না। ওরা এটাকে এভাবে করছে যেহেতু মানুষ হচ্ছে বিনা বেতনে ঢুকতে চায় না, ঠিক আছে বেতন প্রথম দিকেই দিব। ওই একটু নেগেটিভলি দেখি যদিও, যাই হোক সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা কোর্স করতেছে তারা টাকা দিয়ে কোর্স করতেছে, আর সেকেন্ড যারা ইন্ডাস্ট্রির কাছ থেকে নিচ্ছে তারা টাকা দিতে হচ্ছে না, কিন্তু তারা ফ্রিতে কোর্সটা করতেছে। ফ্রিতে কোর্সটা করতে ওই মডেলটা আমার কাছে আপনার কাছে নেগেটিভ মনে হতো, কিন্তু আমার কাছে ইফেক্টিভ লাগে। কারণ যারা ক্যারিয়ার শুরু করতেছে এখন তাদের জন্য কিন্তু এটা ভালো। ওই মডেলটা আমার কাছে আপনার কাছে নেগেটিভ মনে হতো, কিন্তু আমার কাছে 2 বছর লাগে। কারণ যারা ক্যারিয়ার শুরু করতেছে ওদের প্ল্যানটা হচ্ছে যে আপনাকে শিখে দিতে আমার 8 মাস 1 বছর চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট 1 বছর তুমি আমাকে আউটপুট দিয়ে যাবা। এর আগে যদি চলে যেতে চাও তাহলে ওদের একটা টাকা আছে, এই পরিমাণ টাকা তোমাকে রিটার্ন দিয়ে চলে যেতে হবে, যেহেতু আমি তোমার জন্য আমি ইনভেস্ট করছি। তো এখন সমস্যা যেটা হয় যে এই ধরনের জবগুলো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভার্সিটিতে থাকা অবস্থাতেই শুরু করা উচিত। অবশ্যই অবশ্যই আপনি যদি ভার্সিটিতে থাকা অবস্থা শুরু করতে পারেন তাহলে তো আর আপনাকে এত লো স্যালারিতে ঢুকতে হচ্ছে না। না না সেটাই, আপনি তো লো স্যালারি ঢুকতে হচ্ছে না। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ইনফোসিস 100 লোককে হয়তো প্রতি বছরে হায়ার করে, আমি জানি না, জাস্ট একটা র্যান্ডম একটা নাম্বার ধরলাম। তো 100 জনের মধ্যে যদি 50%ও তাদের এক্সপেক্টেড আউটপুট দেয় তাহলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। এখন বাংলাদেশে আমরা তো কেউ ইনফোসিসের মালিক না, আমি তো আসলে কাউকে 2 বছরের কন্ট্রাক্ট দিতে পারবো না, কারণ আমি হায়ার করতেছি একজন, এর মধ্যে 50% বলে তো কিছু নাই, হয় লাভ 100% আর লস 100%। তো তখন আপনাকে কিন্তু ইয়াটা নিতে হবে, সুবিধাটা নিতে হবে, মানে সুবিধা দেওয়ার ব্যাপারটা এভাবে ভাবতে হবে। আপনি কিন্তু প্রথমে একবারে জিরো একটা মানুষকে বেতন দিতে পারবেন, কারণ সে যদি 2 বছর চলে যায় আপনার 100% টাকাই লস। আপনি যদি 100 জনকে হায়ার করতে পারেন তখন হয়তো আপনি প্রথম থেকেই একটা বেস্ট স্যালারি দিতে পারতেন, যেটা এখন সম্ভব না, যেমন ব্যাংকগুলো করে বা অন্যান্য প্রতিষ্ঠান করে। এখন আমাদের যারা ছোট ভাইরা আছে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আমাদের বাস্তবতাটা বুঝতে হবে। আমাদের আসলে বর্তমান বাস্তবতায় আমাদের পোটেনশিয়াল নিয়ে সুবিধাগুলো নিয়ে আমাদের করতে হবে। বাংলাদেশে কিন্তু কেউ ফ্রেশার হায়ার করে না, কোনো কোম্পানি ফ্রেশার হায়ার করে না, হাতে গোনা 2-1টা কোম্পানি যারা বলে ফ্রেশার হায়ার করি তারাও আসলে কিন্তু ইয়া চায়, যেটা নিয়ে রিসেন্টলি পুরো আসছো। হ্যাঁ টক জেএসে একটা কথা হইছে যে মিনিমাম সম্ভবত কেউ একজন অ্যাডমিন পোস্ট দিছে, সে বলছে যে মিনিমাম স্যালারির একটা লিমিট বেঁধে দেওয়া উচিত, বাজারে নাকি স্যালারি কমে যাচ্ছে। তো এখন বাজারে ডলার রেট ধরে রাখার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক সময় চেষ্টা করলো না যে রেট বেঁধে দেওয়ার, পরে কি হয়েছিল, হুন্ডি বেড়ে গেছিল অনেক হারে, ব্যাংকের রেট 100 টাকা, বাইরে ডলার লেনদেন হচ্ছে 120 টাকা। তো কনভার্সন রেট এটা আসলে ফ্লোটিং ইকোনমিতে কি বলে এটা আমি জানি না, বাট এটা ন্যাচারাল একটা কম্পারিজন রাখা উচিত। আপনি যদি বেঁধে দেন কিছু তাহলেই সমস্যা, ওখানে যে বেঁধে দিল না এর ফলে কি হবে, মানুষ প্রেশার হায়ারই করবে। কারণ আমি যদি একটা প্রেশার যদি সে আমাকে যদি 20,000 টাকার আউটপুট না দেয়, আমি 20,000 টাকা দিয়ে হায়ার করবো তাকে, তখন আমি কি বলবো, সিনিয়র পজিশনে রিকোয়ারমেন্ট দিব, বেতন অফার করবো তাকে 25,000 টাকা, মিনিমাম রিকোয়ারমেন্ট পালন হইলো, কিন্তু লসটা কোথায় হলো, জুনিয়র তারা চাকরি কোনো জায়গা পাইলো। আর তো বেসিক্যালি আমার স্কিল লেভেল যেখানে, সেটার জন্য আমাকে আসলে জোর করে একটা জুনিয়ররা বলবে যে আমাদেরকে তাহলে শেখার স্কোপ দিচ্ছেন না, তাই তো আমরা শিখতে পারতেছি না। শেখার স্কোপ এটা তো একটা বিজনেস রিলেশনশিপ ভাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই, আমার একটা অ্যাপার্টমেন্ট আছে সামহার, আমি অ্যাপার্টমেন্টটা সেল করব, তো কে একজন বলতেছে যে আমাদের পরিচিতর মধ্যে একজন কাস্টমার আছে, কিন্তু সে একটু ভয় পাচ্ছে যে দরদাম নিয়ে আবার কোনো মনোমালিন্য হয় কিনা। তো আমার কথা ছিল যে ভাই আমি এম নট ডুইং চ্যারিটি হিয়ার, আই এম ডুইং বিজনেস, আমি একটা দাম বলবো, পছন্দ হলে নিবে, না হলে না নিবে। এরপরে যদি সম্পর্ক খারাপ হয় ওর সাথে আমার আসলে ব্যক্তিগত সম্পর্ক থাকাই উচিত। আচ্ছা, আই এম সেফ ফ্রম হিম। এখানে আমি একটা কথা বলবো যে ওই স্টুডেন্টদের ব্যাপারে, ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে
তোমাদেরকে সুযোগ দিচ্ছে না কে বলতেছে? আমরা তো সুযোগ দিতে চাচ্ছি। আমি তুমি স্টুডেন্ট লাইফে থাকা অবস্থাতে আমি যে তোমাকে বললাম যে আমার এই প্রজেক্টটা করে দাও, হ্যাঁ আমি তোমাকে সব রিসোর্স সব দিব, তোমাকে শেখাবো, মেন্টরশিপ করব, তুমি তো সেটা আগ্রহ নিয়ে ইন্টারেস্ট দেখাইলে না। হ্যাঁ আমি ওইটাই বলতেছি যে তার যেটুকু পোটেনশিয়াল আছে তার সেই পোটেনশিয়াল অনুসারে আমি মানে মার্কেটের উপর ভিত্তি করে তাকে আমি পয়সা দিব বা দিব না। তুমি যদি এর থেকে ভালো অপরচুনিটি পাও সেখানে যাও, তুমি তো পাচ্ছ না। তুমি কি করতেছো? তুমি আমার এখানেও আসতেছো না, কিন্তু তুমি ঘরে বসে থাকতেছো। তাহলে কি হইলো? তোমার কোনো আউটপুট হইলো না। কিন্তু আমি আমার তো বেতন দেওয়ার সুযোগ আছে। আমি যদি মাসে একটু বেশি টাকা দিয়ে আমি যদি একজনকে হায়ার করি, আমি কিন্তু সেখানে আউটপুট পাবো। তোমাকে আমি এখানে কিন্তু শেখানোর বিনিময়ে কিছু আশা করছিলাম, একটা লেনদেনের আশা করছিলাম। গ্রাজুয়েশন শেষ করছো, জব হোল্ডার বা এমপ্লয়ি হিসেবে জয়েন করার জন্য তুমি এখানে অ্যাপ্লাই করছো, তখন থেকেই এমপ্লয়ার তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে স্কিল, প্রফেশনাল স্কিল। তুমি যতই জিরো স্কিলড হও, যতই ফ্রেশার হও, তোমাকে এখানে দয়া দেখানোর তো সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ফ্রেশার হওয়ার পরেও তোমার কাছ থেকে ওই ফ্রেশার অবস্থায় যে স্কিলগুলো থাকা উচিত সেগুলাই আশা করবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে ফ্রেশার অবস্থায় যে স্কিলগুলো, জিরো স্কিল নিয়ে বের হয়তো। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন স্যালারি চাই তখন আমরা হচ্ছে কম্পিটিটিভ স্যালারি চাই, কিন্তু কম্পিটিটিভ স্যালারি পাইতে গেলে আপনাকে কিন্তু কম্পিটিটিভ কাজ করতে হবে। তো কম্পিটিটিভ কাজ করতে গেলে আমাকে তো শিখতে হবে, আমাকে জিরো থেকে তো উঠতে হবে। হ্যাঁ, তো আমেরিকাতে যারা হচ্ছে একবার ফ্রেশার, তারা এই যে বুট ক্যাম্প করে $10,000 $15,000 তারা খরচ করে শুধুমাত্র ফ্রেশার থেকে চাকরি পর্যন্ত যাওয়ার যে সময়টা, এই সময়টা ট্রেন আপ করার জন্য। এখন $10,000 আমেরিকাতে খরচ অনেক বেশি ধরে নিলাম। $10,000 কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি আমি চিন্তা করি, বাংলাদেশে কিন্তু $1,000 হয়, তাই না? তো বাংলাদেশে আমি যদি একটা ট্রেনিং সেন্টার খুলি যে আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে সবাইকে শেখাবো, আমাকে $1,00,000 দিতে হবে, কোর্স 6 মাসের। এখনো কিন্তু কেউ খরচ করবে না। এখনো কিন্তু আমি মানে হয়তো আমি 5 জন পাবো বা হয়তো 10 জন পাবো ম্যাক্সিমাম, কিন্তু ওইটা কিন্তু অনেক পপুলার হবে না। এই যে বাংলাদেশে তখন সেক্ষেত্রে পাবলিক দেখবে যে যেই পাবলিকটা কোর্স অফার করতেছে সেই পাবলিকটার ফেস ভ্যালু কিরকম। অনেকেই এখন ফেস ভ্যালু তার ভালো হইলেও আমাদের দেশের, আমি জাস্ট খরচের কথাটা চিন্তা করতেছি যে বাংলাদেশে আমি হচ্ছে আপনাকে দেখেন, আমি যে বুট ক্যাম্পগুলোর কথা বলতেছি আমেরিকার, যে বুট ক্যাম্পের দিকে রেফার করতেছি, দেখা যায় নর্মাল কিউএ শেখাচ্ছে, পোস্টম্যান এটা সেটা ইউজ শেখাচ্ছে, অত প্রোগ্রামিং তেমন কিছু না। আপনি যা শেখাচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন টেস্টিং করতে হয়, আর কিছু অটোমেশন টেস্টিং এর কিছু মানে শিখিয়ে দিচ্ছে আর কি, যেগুলো সহজ সাধ্য কিছু টুল দিয়ে, এবং দে আর এক্সপেক্টিং যে আপনি প্রোগ্রামিং শিখে আসছেন অলরেডি বাসা থেকে বা ভার্সিটি থেকে। কোর্সটা যে অনেক বড় তা কিন্তু না, কোর্সটা বেশ ছোটই। আপনি কিছু কোম্পানির কালচার শিখাচ্ছে, এইগুলো আপনি কিন্তু অনেক কিছু ভার্সিটি শিখে আসতেছেন। আমাদের দেশে গ্রাজুয়েট করা লোকজন প্রোগ্রামিং না জানলেও ওদের দেশে কিন্তু জানে। তো স্টিল আমাদের থেকে কিন্তু তারা কোয়ালিটি ওয়াইজ কিন্তু অনেক আগায় আছে, বাট তারপর তারা এত টাকা খরচ করতেছে। এই টাকাটা খরচ না করে সে যদি একটা এক্সপার্ট হ্যান্ডের সাথে 6 মাস কাজ করে, 6 মাসের একটা ইন্টার্নশিপে কাজ করে, এইটা সবারই লুফে নেওয়া উচিত আমি মনে করি আর কি। এই ধারণা যদি চেঞ্জ না হয়, তাহলে আমাদের নেক্সট লেভেল যারা গ্রাজুয়েট আসবে, কারণ এখন সিএসসি তে পড়ুয়ার লোকজন অনেক বেশি বের হচ্ছে, বাজারে কম্পিটিশন বাড়তেছে, তারা আসলেই কিছুদিন পর হয়তো আবার বলতে শুরু করবে যে কম্পিউটার সায়েন্সে পড়ে চাকরি। এটা কিন্তু সামনে বলার সময় আবার আসতেছে। একটা সময় ছিল বেসিক্যালি কম্পিউটার সায়েন্সে চাকরি আজীবনই ছিল, ঠিক আছে, কিন্তু যে গ্রুপগুলা তাদের অপরচুনিটি গুলা গ্র্যাব করতে পারে নাই, আপনি দেখেন এই যে আপনি আসাদ ভাইয়ের কথা বলবেন, আসাদ ভাই সহ আমি, আমার আশেপাশে আপনি যাদেরকে চেনেন আমার ব্যাচের যারা, তারা সবারই কিন্তু কেউ গুরু ছিল। আমরা কারো কাছ থেকে কিন্তু নলেজ পাইছি, কারোর কাছ থেকে কিন্তু আমরা নলেজ পাইছি বা স্টিল পাচ্ছি। আমাদের কিন্তু সবারই কিন্তু একজন ছিল পাশে, যারাই ছিল। আমি তো বিনা কারণে আপনাকে হয়তো হেল্প করব, কমিউনিটির কারণে হেল্প করবোই করবো, সেটা আলাদা একটা বিষয়, সেটা সম্পর্কের খাতিরে। আমি র্যান্ডম একটা লোক আমাকে ফ্রিতে অনেক কিছু শেখাবে, আমি এটা আশা করা উচিত হবে না। তাকে কিছু ইন রিটার্ন কিছু একটা দিতে হবে। হ্যাঁ, তো এভাবে আসলে সবারই আসলে একটা গুরু লাগে আর কি, ঠিক আছে, সবাইকে একটা গুরু আসলে খুঁজে বের করতে হবে। তো আমাদের এই চিন্তা চেতনাটা চেঞ্জ করে আমরা যদি ক্যারিয়ারটাকে ভালো করার জন্য ইউনিভার্সিটি লাইফ থেকে এরকম কিছু গুরু পাই,
এটা আমাদের সময় খুবই ছিল। ইউনিভার্সিটিতে একটা বড় ভাই ছিল, সে নাকি ফ্রিল্যান্সিং করে, ভাই আমাকে একটু শেখাবেন। কিন্তু ভার্সিটিতে কিন্তু আপনারা কিন্তু এমনিতেও কিন্তু হয়তো সিনিয়র ভাইদের জন্য বাজার করে দিয়ে নিয়ে এসে দিচ্ছেন, তাদের জন্য কাজ করে দিচ্ছেন। মানে আমরা কিন্তু ইউনিভার্সিটিতে হলে যারা থাকছে তারা কিন্তু এটাকে কখনোই অপমানজনক হিসেবে নেয় নাই, এটা মনে করে সে আমার সিনিয়র বড় ভাই। সিনিয়র বড় ভাইরা তখন মনে করছে আরে এই ছেলেটা আমার জন্য আমাকে এত ভালোবাসে, এত ই করে, তাকে তো প্রোগ্রামিং শেখানোই লাগবে, তো শিখবি না মানে ওকে শেখাই ছাড়বো। কিন্তু এটা এখন আমাকে যদি একজন নক দিয়ে ফেসবুকে বলে আমি তার জন্য এতটুকু সময় দিব, প্রথমত আমি আমার এই সময়ই নাই, দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমি পুরো প্রফেশনাল লাইফে, আমি এখন হলে আমার অনেক ফ্রি টাইম পার করি না, তো অনেক ব্যাপার আছে, যার কারণে এটা এভাবেই করতে হবে। এটা আসলে ফ্রি ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, কিন্তু দেখাতে হবে ওখানে আসলে কোয়ালিটি ইন্টার্নশিপ হয় কিনা, বা খুবই স্বল্প পয়সায়। ভাই আমার ক্যারিয়ার তো 5,000 টাকা বেতন ছিল 2012 সালে, আমি একটা জায়গায় জুনিয়র হিসেবে ছিলাম 2012 সালে। আমি যে আপনার ডিএইচএস একটা জায়গাতে আমি আর 5,000 টাকা বেতন ছিল। 5,000 এর পরে কিন্তু আমি 48,000 টাকা বেতনে ঢুকছি, 48,500 টাকা বেতনে ঢুকছি। এখন আপনি আমাকে বুঝায় বলেন, আমার লাইফই তো এটা। আমার ফ্রেন্ডের ছিল 2,500 টাকা পাইতো, সে খাওয়ার খরচটা উঠতো আর কি। এখন বলেন, কারণ এখানে কাউন্টার প্রশ্ন আসতে পারে যে আমি এত বড় বড় কথা বলতেছি, আমি কোথায় ফ্রিতে কাজ করছি। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু ফ্রিল্যান্সিং এগুলো শুরু করছি কিন্তু 2010 থেকে। 2010 থেকে 2012 পর্যন্ত আমার স্কিল কিন্তু জিরো না, আমার স্কিল আছে। স্কিল থাকার পরেও কিন্তু 5,000 টাকার জব করছি আমি, কারণ ইন্ডাস্ট্রি লিড। তো তার কাছ থেকে ইন্ডাস্ট্রি লেভেল মানে কাজকর্ম শেখার আমার ইচ্ছা ছিল আর কি, তো সেজন্য বললাম আর কি। ঠিক আছে। এখানে আমি আরেকটা জিনিস যোগ করব, যে যারা ভার্সিটিতে পড়ে তাদের ফিউচার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনি যেটা বললেন যে প্রোগ্রামিং এর মধ্যে থাকতে হবে, প্রোগ্রামিং করতে হবে, প্রোগ্রামিং কন্টেস্টে জয়েন করতে হবে। এর পাশাপাশি আমি আরো কিছু জিনিস অ্যাড করতে চাই আর কি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকেরই আর কি নিজস্ব একটা, আমার কাছে মনে হয় একটা ডায়েরি থাকা উচিত। সেটা ডায়েরি কি ওই অ্যানালগ ডায়েরি, আমরা যে ফিজিক্যাল ডায়েরি, ওই ডায়েরি না, এটা হচ্ছে কি নিজস্ব একটা ব্লগ থাকা উচিত। নট ভিএলওজি বাট বিএলওজি, ব্লগ, ওয়েবসাইট কি, যেখানে আর কি আপনার তার যে যা কিছু শেখা হচ্ছে বা যা কিছু শেখা হয়েছে, টিপস এন্ড ট্রিক্স, এগুলো সে নিজের মতো করে লিখবে, মানে ব্লগিং, নিজের জন্য ব্লগিং। ঠিক আছে, এটা তো অবশ্যই যে এটার মাধ্যমে তার নিজের ফেস ভ্যালুটাও আসলে এর মাধ্যমে ক্রিয়েট হচ্ছে, এবং এটার জন্য তাকে এসইও করতে হবে তার জিনিসগুলো, সুতরাং এর মাধ্যমে এসইওটাও শেখা হইলো। ঠিক আছে, এখন আসলে এসইও করার মতো আর কিছু নাই, এখন এসইও করার কিছু নাই, তবে লেখাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখে দেখে লিখলেও একটা জিনিস অনেক ভালো বোঝা হয়, জানা হয়, কিন্তু দেখা যাচ্ছে শুধু পড়লে বা শুধু দেখলে অতটা হয় না। আর দ্বিতীয়ত নিজের একটা রেফারেন্স থাকে যে ওইটা আমি কিভাবে করছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন স্টুডেন্ট থাকা অবস্থায় ধরেন আমি একটা শিখলাম, যে ডিজাইন প্যাটার্ন শিখলাম, আজকে আমি একটা ডিজাইন প্যাটার্ন পড়ার পর যেটা বুঝলাম সেটাই আমি লিখে ফেললাম, এই যে এটা নিয়ে লিখলাম যে হাউ টু, হ্যাঁ ওইটা নিয়ে লিখলাম যে হাউ টু ইউজ এমবিসি অর হাউ টু ইউজ অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন, সামথিং লাইক দ্যাট। ইংলিশেই লিখলাম, বাংলায় না, ইংলিশে ভালো। ঠিক আছে, তো লেখার পরে এটা আমি ফেসবুকে শেয়ার করলাম, এবং শেয়ার করে বললি ক্যাপশন দিলাম যে আপনাদের যাদের দরকার ডিজাইন প্যাটার্ন, অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন সম্পর্কে যদি জানতে চান এই লিংকটা পড়তে পারেন। এই যে এইভাবে যে শেয়ার করা এবং তার নিজের যে লেখাটা, এটা কিন্তু অ্যাকসেপ্টেন্সটা বাড়াই দিবে অন্যদের কাছে। মানে ফেসবুক তো হচ্ছে গিয়ে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে অনেক সিনিয়র ভাইরাও থাকে, সিনিয়র কমিউনিটি, তারাও দেখবে, তাদের কাছে এক্সপোজার পাবে জিনিসটা। ওই যে অনেকের যুক্তি থাকে এখানে যে এখনো তো ভালো মতো শিখি নাই, এইসব ছোট ছোট বিষয় লিখলে মানুষ কি মনে করবে। কিন্তু বিষয় হচ্ছে যে আমার লেখা 6 মাস, আমার 6 মাস আগের লেখা দেখে আমার যদি লজ্জা এখন না লাগে, দ্যাট মিনস আই এম নট ইমপ্রুভিং। এটা হচ্ছে সোজা হিসাব। হ্যাঁ, তো এখন এটা সবসময় মনে হবে এটা শেখার অংশ। এটাতে কে কি মনে করলো, দেখেন মানে জীবনের টক্সিক মানুষ থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি। আমার এরকম লেখা নিয়ে বা আমি কি শিখতেছি সেটা নিয়ে, এগুলো নিয়ে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, তাহলে এটা খুব হাই টাইম তার থেকে দূরে থাকা। কারণ আমার অ্যাম্বিশনের দিকে আমি যাব। যে টক্সিক কথা বলে, হ্যাঁ তো খালি ফান করার জন্য করি, বাট এই ধরনের ফানগুলো আসলে আরো বরং ডিমোরালাইজ করে দেয়। সুতরাং এই ধরনের ফান আমি শুনছি, এই ধরনের কথা আমিও শুনছি, তবে আমি অ্যাপ্রিশিয়েট করি এখন।
এই ধরনের কথা আসলে মানে শুনতে পারা at some point ভালো আর কি, আপনি সঠিক পথে আছেন এটা ফিল করতে পারবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই সেই সাথে নিজের যেই মেইন যে কনটেক্সট, যে প্রোগ্রামিং কনটেক্সট, হ্যাঁ কোর কনটেক্সট, এর বাইরেও আসলে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয় যে আয়ত্ত করা উচিত। মানে যেটাকে আমি বলতে পারি যে কনটেক্সটের বাইরের কিছু স্কিল, যে কমিউনিকেট করতে পারে বা কথা বলতে পারে, পাবলিক স্পিকিং, ইমেল রাইট করতে পারা। এক্ষেত্রে হ্যাঁ সেটা অবশ্যই, ইমেল রাইট করতে পারা, এটা তো ধরেন আমাদের আই থিঙ্ক এগুলো তো আমাদের শেখা অবশ্যই প্রয়োজনীয়। তার বাইরে একটা পয়েন্ট মনে হলো, সেটা হচ্ছে যে কমিউনিকেশন নিয়ে যেটা বলছিলেন, যে রাবার ডাক ডিবাগিং গুলোতে একটা কনসেপ্ট, খুবই পপুলার কনসেপ্ট প্রোগ্রামিং এ আছে, যে একটা এই রাবারের হচ্ছে একটা হাঁসকে বলা আর কি, প্রবলেমটাকে মানে ফ্লো সম্পর্কে বলা। আপনি যখন একটা জিনিস বলবেন তখন আসলে আপনি অলরেডি আপনার এখানে ফ্লো খুঁজে পাবেন। তো সবচেয়ে ভালো হয় যদি মানে একটা গ্রুপ করে করা যায়, মানে একজন দুইজন বা তিনজনের একটা গ্রুপ একসাথে একটা জিনিস শেখার চেষ্টা করা হয় এবং কে কি শিখছে এটা একজনকে পিচ করা হয়। এটার ফলে আসলে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়, কম্পিটিশন হবে, পিয়ার প্রেসার তৈরি হবে, শেখাটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা ভার্সিটিতে আমার মনে হয় যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ে তাদের জন্য এটা একটা চরম ভালো অপরচুনিটি, কারণ পুরো ভার্সিটিতে খুঁজলে নিজের মতো মোটিভেটেড লোক খুঁজে পাওয়া যায় না, খুব সহজে পাওয়া যায়। আমি আমার মনে হয় পাবলিক ভার্সিটি পাওয়া যায়, আচ্ছা অ্যাট লিস্ট আমার অভিজ্ঞতা বলে, কারণ আমি পাবলিক ইউনিভার্সিটি পড়িনি, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব পড়ছে, আমি আর 6 দিন মনে হয় হাজীদানের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমার থাকার সুযোগ হয়েছিল। তাদের অনেকের সাথে আমার এখনো কানেকশন আছে। তো ওখানে আমার ফ্রেন্ড পড়তে এগ্রিকালচার এন্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং, কিন্তু ওদের গ্রুপেও আমি অনেককে পাইছি যারা টেক নিয়ে কাজ করতেছে, আর যারা সিএসসি তে পড়ে সেখানেও কিছু পাইছি, মানে চরম মোটিভেটেড, তারা শিখতেছে, পড়তেছে, এই করতেছে, এটাই তাদের ধ্যান জ্ঞান। আবার অনেকে আছে যাদের ধ্যান জ্ঞান হচ্ছে সে মানে ইয়া বানাচ্ছে, কি বলে হচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছে, দিন রাত শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত। আমার মনে হয়েছে ওখানে খুঁজলে দু একজন পাওয়া যায় যারা একবারে ঠিক আমার মতো মোটিভেটেড, এরকম আর এটা একটা সুবিধা। কিন্তু রিয়েল লাইফে ঢাকার বাইরে এটা পাওয়া এখন মেবি একটু সহজ হয়েছে, বাট আগে পাওয়া এটা খুব কঠিন ছিল, কারণ আমরা আসলে খুবই আলসে জাতি, তো আমরা খুবই আলসেমি করে কাটাই, তো মোটিভেটেড লোক খুঁজে পাওয়াটা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে আমার মতো মোটিভেটেড আমি একটা লার্জ গ্রুপ পাইছিলাম, যেটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়েছে। আমার এখন বন্ধু বান্ধব যারা ঢাকাতে তারা সবগুলোই মানে আইটির লোক, আর এবং সবগুলোই খুব ভালো ভালো জায়গায় জব করতেছে। আমি নাম বলে শেষ করা যাবে না, এবং জার্মানিতেও আমার অনেক বন্ধু চলে আসছে। তো পুরো গ্রুপটাই এইভাবে আর কি। এখন তুর্কি আসছি বেড়াইতে, এখানে যারা আসছে জানেন রাসেল ভাই আসছে, আরাফাত ভাই নামে একজন আসছে। এখন আছেন কোথায়? এখন আমি ইয়াতে তুর্কিতে আমরা বেড়াতে আসছি। মানে হ্যাঁ হোটেলে এখন না না না, এটা একটা বাসা। তো এখানে গতকালকে আরাফাত ভাইয়ের সাথে ঘুরতেছি, তো একজন এসে বলতেছে এটা কে, তো বলছে ও আলমানিয়া থেকে আসছে, মানে জার্মানি থেকে আসছে। তো বলছে নিশ্চয়ই এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা ধারণা জন্মে গেছে যে আরাফাত ভাইয়ের সাথে এখানে নতুন ফেস যাকে দেখা যায় সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরকম একটা ধারণা জন্মে গেছে। এবং আমি এই পরিস্থিতি কয়েকবার আমি দেখছি যে টার্কিশরা এভাবে বলতেছে। তো আরেকটা পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আসলে নেটওয়ার্কিং আপনার উপরে ওঠার যে এইটা পয়েন্ট ভুলে গেছিলাম, হ্যাঁ ঠিক আছে মনে করি ইয়াটাকে মানে যে গতি সেটাকে অনেক বুস্ট করে আর কি। এই যে কনফারেন্স হয় মনে করে যে এটা মানে হচ্ছে লবিং, বাট হ্যাঁ আপনি ওই সেন্সে বলতে পারেন, কিন্তু এটাকে আমি পজিটিভ, লবিং শব্দটা কিন্তু আমরা নেগেটিভ ভাবে ধরি, কিন্তু অরিজিনালি লবিং শব্দটার যে মিনিং বা লবিং যেভাবে করা হয় আমেরিকার কনটেক্সটে, এটা কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার। লবিং মিনস হচ্ছে যে এখানে ওদের সম্ভবত সিনেটের পাশে সম্ভবত একটা হোটেল আছে, সেখানে ওই হোটেলের লবিতে সিনেটররা বসে এবং আপনি ওখানে যে তাদের সাথে কথা বলতে পারবেন। তো ওখানকার কনসেপ্টটা এখানে যে সিনেটর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবে, সে কিছু মানুষজনের সাথে কথা বলে আসলে বুঝে নিচ্ছে যে তার কনটেক্সটটা কতটুকু ক্লিয়ার, সে আসলে সঠিক বিষয় বলছে কিনা। এখন আমাদের দেশে এটা নেগেটিভ হয়েছে এই কারণে, কারণ আমরা আসলে অযাচিত সুপারিশ করতে খুব পছন্দ করি। আমাদের দেশে ব্যবসাটাও হারাম, সুদটা আরাম, মানে ব্যাপার হয়ে গেছে ওরকম। তো জার্মানি কনটেক্সটে যদি ভাবি,
জার্মানির কনটেক্সটে না, আমি আইটি ইন্ডাস্ট্রির কনটেক্সটে যদি ধরি, এখানে নেটওয়ার্কিং এর কারণে যে রেফারেন্সটা আসে এটা খুবই পজিটিভলি ধরা হয়। কারণ আমি যদি একটা মানে 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 আপনাকে যদি আমার কোম্পানিতে আমি রেফার করি, আমি নিশ্চয়ই এমন কাউকে রেফার করব না যাকে ইন্টারভিউ নিতে যে আমার কোম্পানির সময়টা নষ্ট হবে। আমি নিশ্চয়ই আমি জানি শুনি বুঝি এরকম একজনকেই পাঠাবো। কোম্পানিগুলো এই ব্যাপারে কিন্তু বেশি ইন্টারেস্টেড থাকে, যে একে রেফার করছে নিশ্চয়ই সে এই পজিশনের জন্য ভালো হবে। তো নেটওয়ার্কিংটা এই জায়গায় কাজে দেয়। নেটওয়ার্কিং কিন্তু আপনি জব পাইয়ে দিবে না। আইটি ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং ভালো জব কখনোই পাইয়ে দেয় না, কিন্তু ভালো জবের ইন্টারভিউ পর্যন্ত রিচ করতে খুবই হেল্প করে। তো আপনাকে হইলেও হয়তো হেল্প পাওয়া যায় এরকম যে 10-এর মধ্যে একটা ইন্টারভিউ, সেটাতে কোম্পানি নরমালি এক্সপেক্ট করে 10-এর মধ্যে যদি কোনো এমপ্লয়ি যদি 8 পায়, মিনিমাম 8 পায়, তাহলে তাকে আমি হায়ার করব। সেক্ষেত্রে নেটওয়ার্কিং এর মাধ্যমে যদি কেউ আসে, তাহলে সে যদি 7ও পায়, তাহলে হয়তো সে হায়ারিং প্রসেসের মধ্যে মানে তারা একসেপ্ট করতে পারে। এটা ছোট কনটেক্সটে ট্রু, স্টার্টআপ কনটেক্সটে ট্রু, কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো হচ্ছে ওরা ইয়া করেই নেয়। এই এখানে নেটওয়ার্কিং এর সুবিধাটা হয় হচ্ছে যে ইন্টারভিউ পর্যন্ত যাওয়া। আচ্ছা, ইন্টারভিউ পর্যন্ত, কারণ আপনার সিভিটা হয়তো ওভারলুক। আর আমি যদি নেটওয়ার্কিং এর কথা বলি, নেটওয়ার্কিং কে আমি পজিটিভলি দেখি কেন? কারণ হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে বা লবিং এর মাধ্যমে আমি যাকে পাচ্ছি, হ্যাঁ, তাকে কেন, মানে কোম্পানি ওনাররা, কোম্পানি যারা চালায়, তারা কেন নেটওয়ার্কিং এর মাধ্যমে পাওয়া পাবলিককে বেশি প্রায়োরিটি দিয়ে নিতে চায়? কারণ হচ্ছে গিয়ে একটা রিসোর্সকে আমি নিব, তা এখন ধরেন একজন রিসোর্স, একজন পাবলিক, ঠিক আছে, রিসোর্স, সে দেখলাম যে যথেষ্ট স্কিলফুল, কিন্তু তাকে আমি চিনি না, জানি না। আরেকজনকে পাইলাম নেটওয়ার্কিং এর মাধ্যমে, সেও যথেষ্ট স্কিলফুল বলা হচ্ছে, জানতে পারলাম সেও স্কিলড, কিন্তু তাকে আমি চিনি জানি। আমি অবশ্যই যার মাধ্যমে আসছে সে, হ্যাঁ, তার রেফারেন্সের উপর ভরসা করে আমি অবশ্যই তাকে নিব। কারণ হচ্ছে যাকে আমি চিনি না, জানি না, সে যত স্কিলড হোক, হ্যাঁ, কোন ভরসা আমি তাকে টাকাটা দিব মাসের পর? এটা বাংলাদেশের কনটেক্সটে খুবই ট্রু, আর ছোট পজিশনে খুবই ট্রু। কারণ ছোট পজিশন বা বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নিয়ে বোঝা কিন্তু একটু কঠিন যে আসলে সে কতটা এক্সপার্ট। আপনি যদি এখন কাউকে, সে লারাভেলে দীর্ঘদিন ধরে কাজ করছে, লারাভেলে সে অনেক ভালো কাজ করছে, অনেক প্রজেক্ট করছে, কিন্তু ওই যে তাকে যদি বলেন যে আচ্ছা নেম স্পেস জিনিসটা কি, তাহলে দেখা যাবে এটার অ্যান্সার করার জন্য আসলে খুব কম লোকই অবশিষ্ট আছে। ওই থিওরিটিক্যাল নলেজ না থাকার কারণে আমরা সবাই চাই কি যে ভাই আপনি কাজ থেকে দেখছেন ভালো কাজ করে এমন একটা লোক দেন। ইন্টারভিউ নিয়ে এত বোঝাবুঝির কিছু নাই। আমি কথা বলে দেখবো সে কালচারালি ফিট কিনা, টেকনিক্যাল স্কিলের ব্যাপারটা আপনি এনশিওর করবেন। কথা বলছেন না, আমি নিজে একটু কয়েক সেকেন্ড ভাবছি নেম স্পেস জিনিসটা যেন কি, পরে মনে পড়ছে। ঠিক আছে, তো হ্যাঁ, মানে আপনি একটু দেরি করে মনে করুন, আপনি কয়েক সেকেন্ড ভাবার সময় পাবেনই, কিন্তু এখানে ইন্টারভিউতে এত স্ট্রিক্ট হয় যে আপনাকে আসলে থিওরিটিক্যালি খুবই ভালো সাউন্ড হইতে হবে, প্র্যাকটিক্যালিও। এই যে নেম স্পেস জিনিসটা কিন্তু খুব খুবই সহজ, কিন্তু আমি ভুলে গেছি, কারণ এটা একটা থিওরিটিক্যাল নলেজ। আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন তো আপনি একটু রিভাইজ করেই যাবেন, তাই না? তখন একটু দেখেই যাবেন, হ্যাঁ, তখন তো আর এভাবে যাবেন না। তো ওই বাংলাদেশে যেহেতু হাইলি থিওরিটিক্যাল একটা এক্সাম নেওয়া সম্ভব হয় না, যার কারণে ওখানে আসলে রেফারেন্সটা খুব বেশি গুরুত্ব পায়। বাট ইউরোপ আমেরিকাতে রেফারেন্সটা গুরুত্ব পায় মূলত হচ্ছে, আমি আমেরিকার নাম নিয়ে ফেললাম আসলে একটু অভ্যাসগতভাবে, হয়তো তাই, বাট আমি আসলে ইউরোপের কনটেক্সটে বলি বা জার্মানি কনটেক্সটে বলি। এখানে আপনি ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার জন্য অত্যন্ত সুবিধাজনক হয় যদি একটা স্ট্রং রেফারেন্স থাকে, মানে ওই কোম্পানির মধ্যে যদি কেউ থাকে, সে যদি বলে আমার পরিচিত, তাহলে সেটা হচ্ছে খুবই একটা স্ট্রং ক্রিয়েট করে, গ্রাউন্ড ক্রিয়েট করে যে একে ইন্টারভিউ নিতেই হবে বা সবার আগে নেওয়া হয়। তো আসিফ ভাই, অনেকক্ষণ হয়ে গেল আপনার সাথে, অনেকক্ষণ আড্ডা দিলাম, আর এমনিতেও আরো অনেকক্ষণ কন্টিনিউ করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে সময়টা অনেক কোনখান দিয়ে চলে গেল, প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ, আমাদের দেশেও কিছুক্ষণ পরে ইফতারি টাইম হবে, তো আমাদের প্রোগ্রামটা বোধহয় এখানে শেষ করতে হচ্ছে, এপিসোডটা। হ্যাঁ শিওর, ঠিক আছে, আজকের মতো এখানে থাক, ইনশাআল্লাহ পরে আবার কোনো দিন কথা হবে। লাস্ট কিছু ওয়ার্ড যদি বলতেন আর কি শেষ করার আগে, সমাপনী বক্তব্য। তো আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে বহু রকম সমস্যা আছে। কোম্পানিগুলো টাকা দিতে চায় না, যেমন এটাও সমস্যা, আবার এমপ্লয়ি গুলো যে আনপ্রফেশনাল, এই ধরনের সমস্যা আছে। দুই দিক থেকে আছে। তবে আমি রিসেন্টলি যেটাতে খুব
বেশিরভাগ অনেক হ্যাঁ। এখন ওই সমস্যাটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমার যে মেইন ইয়াটা যে রিসেন্টলি ক্যারিয়ার গ্রুপগুলোতে তারা যে মিনিমাম স্যালারি নিয়ে যে একটা শোরগোল তৈরি হয়েছে, আমার মনে হয়েছে যে এই শোরগোলটা বন্ধ করা উচিত। হ্যাঁ, এমপ্লয়াররা তো সেটা সবসময় বলতেছে যে আমি তো স্কিল লোক পাই না, আমি কেন দিব? তো ওইটা না, আমি ফ্রেশারদের ভালোর জন্য একটা কথা বলতে চাচ্ছি যে মিনিমাম স্যালারি এটা থাকা উচিত না, এটা ফ্লোটিং মার্কেটই থাকা উচিত। হ্যাঁ, মিনিমাম স্যালারি থাকলে তাদেরই লস, কারণ তখন এমপ্লয়াররা আবার শুরু করবে যে আমি এই স্কিল চাই, এই স্কিল না থাকলে আমি তোমার নিব না। অবশ্যই এটার ফলে যেটা হচ্ছে যে যারা ফ্রেশার বা যাদের অল্প কিছু অভিজ্ঞতা আছে তারা জব পাচ্ছে না। তো আমার মনে হয় যে বেতন 5,000 না 10,000 না 0 এটা বিষয় না, আমি ইন রিটার্ন কি পাচ্ছি সেটা বিষয়। অনেকে বলতেছে যে ইন্টার্নশিপ বলে নিয়ে বেতন না দিয়ে সে প্রফেশনাল প্রজেক্টে কাজ করায় নিচ্ছে। আই মিন, প্রফেশনাল প্রজেক্টে কাজ না করলে সে প্রফেশনাল মানুষ কিভাবে হবে? আমাকে এটা বুঝায় বলেন। আপনাকে আমি ফ্রিতে আমার প্রজেক্টে কাজ করার সুযোগ দিছি, আপনাকে আমার সোর্স কোড দেখতে দিছি, এটাই তো অনেক। আপনি যত প্রফেশনাল প্রজেক্টে কাজ করবেন আপনি তো তত প্রফেশনাল হবেন। আপনি আজকে আপনার আউটপুট পাওয়ার আসলে সময় না, আপনি আউটপুট নেবেন হচ্ছে এইটার পরের জবে। কিংবা আপনি যদি এখানে ভালো করেন আপনাকে কিন্তু আমি ঠিকই মানে মানে আমি না, মানে আপনার এমপ্লয়ার কিন্তু যে ইন্টার্নশিপ নিছে সে, আচ্ছা, আপনার আউটপুট দিয়ে বেতন নেওয়ার ট্রেন্ডটা শুরু করা উচিত এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত। কারণ আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন, যারা অনেক সিনিয়র, তারা অনেকেই ভুল মেসেজটা দিচ্ছেন। আমি খুবই জুনিয়র একজন মানুষ, কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি এটা একটা রং মেসেজ। আপনি মিনিমাম বেতন যদি দিয়ে দেন, আমার যদি ধরেই থাকি যে আমি এই বেতনটা পাবো, তাহলে আমি কখনোই কিন্তু হব না, স্কিল হব না। তখন আমি কখনো স্কিল হওয়ার আমার চাপটা থাকবে না। আর যদি আমার যদি এমন থাকে যে আমাকে কাজ করতে হবে, স্কিল বাড়াইতে হবে, তাহলে আমি কম্পিটিশন করে উঠে যাব। 2 বছরের মধ্যে বেতন ডাবল করছে, 3 গুণ করছে, এরকম লোক বহু আছে। সে স্কিল দেখায় ডাবল ট্রিপল করে ফেলছে। তা আমি কেন একটা লোক যে পারছে না তাকে কেন আমি নিয়ে এসে বসে খাওয়াবো? তো সমস্যাটা যেটা হবে, তারা ইন্ডাস্ট্রি লিডারদের কথা শুনে তারা মিসগাইডেড হবে। মিসগাইডেড হয়ে তারা ভাবতেছে যে আমি মিডিয়াম বেতন পাচ্ছি না, আমি নির্যাতিত। তারা এই চিন্তা করতে করতে না, যাদের উপরে ওঠার তারা উঠে চলে যাবে, কিন্তু তারা হয়তো সঠিক অপরচুনিটি পাবে না। তারা উঠে যাচ্ছে। তো ঠিক আছে, আমার মনে হয় এখানে একটা চেঞ্জ আসা উচিত। এবং আমাদের এনকারেজ করা উচিত যে ভাই তুমি কত টাকা বেতন পাইলা কি না পাইলা এটা দেখার দরকার নাই। তুমি খোঁজ নাও যে এই কোম্পানি তুমি কি কাজ শেখার সুযোগ পাবা। তুমি যদি যা দেখো যে কাজ শেখার সুযোগ পাচ্ছ না, তুমি লাথি মেরে বেরোয় চলে যাও, কারণ ওখানে আসলে তোমার কিছু পাওয়ার নাই, ওখানে তোমার থাকার দরকার নেই। এটা হচ্ছে ক্যারিয়ার বিল্ডের সময়। বাট এটা অবশ্যই আনলিমিটেড টাইম হওয়া উচিত না। এটা 6 মাস থেকে 1 বছর হওয়া উচিত। পার্ট টাইম হয় তাহলে 1 বছরের মধ্যে ক্যাপ হওয়া উচিত। এই 1 বছরের মধ্যে আমার আউটপুটটা এমন লেভেলে পাওয়া উচিত যে 1 বছর পরে আমি মিনিমাম একটা জুনিয়র লেভেল জব খুব কমফোর্টেবলি পাবো। আমি যদি এটা পাই এই টাইমলাইনের মধ্যে, বা আমি যদি দেখি যে তাদের ওখানে আগের সেশনে যারা ছিল তারা বের হয়ে এই লেভেলের জব পাইছে, তাহলে আমি মনে করব যে এখানে আমার প্রফিটেবল। তো আমার আউটপুট থাকবে অবশ্যই, কিন্তু সেটা টাকায় না, সেটা হচ্ছে স্কিলে। আমার মনে হয় এটা যদি করা যায় তাহলে আমাদের দেশের যারা সিইও যারা আছেন, যারা এখন অভিযোগ করে যাচ্ছেন বেশি স্কিল লোক নাই, তাদের এই অভিযোগটা কমবে। আর যারা বলতেছে আমরা জব পাইতেছি না, আমাদের বেতন দেয় না, হ্যান ত্যান হাবিজাবি এই ধরনের কথা বলতেছে, তাদেরও এই কথা বলার সুযোগটা থাকবে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে সিনিয়ররা অলরেডি দেশের বাইরে চলে যাচ্ছে যেভাবে, বা আপনারা যারা অলরেডি রিমোট জব করতেছেন, সো এই পজিশনগুলো আর ফিল হবে না। আমাদের তখন ইন্ডিয়ান লোক হায়ার করে এই পজিশন ফিল করতে হবে। আমি ইন্ডিয়ান লোক এটা একটা উপমা অর্থে ব্যবহার করছি, কিন্তু এটা শুধু উপমা না, ইন্ডিয়ান লোকরা কিন্তু আসলে অনেক প্রফেশনাল। তারা কিন্তু আসলে অনেক খাটুনি করে কাজ করে, আমাদের থেকে তাদের কিন্তু অনেক ভালো। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে প্রচুর গার্মেন্টস সহ অন্যান্য ইন্ডাস্ট্রি ম্যানেজারিয়াল পদে কিন্তু প্রচুর ইন্ডিয়ান আসে, তারা কিন্তু আসলে অনেক বেশি প্রফেশনাল আমাদের থেকে। তো আমাদের আসলে ওই ডাইরেকশনে যাওয়ার অত্যন্ত জরুরি বলে মনে হয়েছে, না হলে আমাদের সামনে কিন্তু আমাদের দেশে কোনো ফরেন ইনভেস্ট আসবে না, বিদেশি কোম্পানি আসবে না, এবং দেশি কোম্পানিগুলো দেশের বাইরে চলে যাবে। আমি একটা হেডস আপ দিয়ে রাখি, দেশি অনেক কোম্পানি আসলে দেশ ছাড়ার প্ল্যান করতেছে, দেশি কোম্পানি দেশ ছাড়ার প্ল্যান করতেছে, এবং এটা সঙ্গত কারণে। বুঝতে পারলাম। এই আর কি। ঠিক আছে আসিফ ভাই, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ পরে আবার নেক্সট কোনো এপিসোডে যদি সাক্ষাৎ হয় বা যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।